গল্প আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। চতুর্দশ পর্ব। দেখতে দেখতে মাসখানেক কেটে গেছে। এর মধ্যে মেঘের প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ হয়ে গেছে। অন্যদিকে আবিরের ব্যস্ততা দ্বিগুণ বেড়েছে। সকালে নাস্তা করে বাসা থেকে বের হয়, ফিরতে ফিরতে প্রায় 1011টা বেজে যায়। মেঘ প্রায় প্রতি রাতেই বেকুনিতে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করে। প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করতে কখনো ক্লান্ত হয় না মেয়েটা। আজ শুক্রবার। স্নিগ্ধ শীতল পরিবেশ। মেঘের ঘুম ভাঙে প্রায় 10টার দিকে। ফ্রেশ হয়ে আপন মনেই নিচে যাচ্ছিল। আচমকা সিঁড়ির কাছে এসে থমকে দাঁড়ালো। তানভীরের রুমের ভেতর থেকে আসা পড়ার শব্দে মেঘ সহসা ভ্রু কুঁচকে তানভীরের রুমের দিকে তাকালো। 1 সেকেন্ড দেরি না করে তানভীরের রুমের দরজা ঠেলে ভেতরে দেখল। মেঘকে দেখে তানভীর পড়া থামিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করল, কিছু বলবি? মেঘ হা করে দুহাতে মুখ ঢেকে উত্তেজিত কণ্ঠে বলল, তুমি পড়তে বসছ? তানভীর নম্র স্বরে বলল, সামনে পরীক্ষা। মেঘ বিস্ময় সমেত তানভীরকে দেখছে। বাসায় মেয়ে সংগঠিত ঘটনার পর থেকে বাবা ছেলের সম্পর্কে যেমন ফাটল ধরেছে তেমনি ফাটল ধরেছে পড়াশোনার সাথেও। রাজনীতিতে জড়ানোর পর পড়াশোনাটা কেবল সার্টিফিকেটের জন্যই চালিয়ে গেছে। পরীক্ষা ব্যতীত কখনো কলেজের গণ্ডিও পার হয় না। এত বছর পর হঠাৎ তানভীরকে পড়তে বসতে দেখে মেঘের বিস্ময় যেন কমছেই না। এক ছুটে গেল হালিমা খানের কাছে। একে একে সবাইকে তানভীরের পড়ার কথা বলেছে। সেসব শুনে মিমার আদিও তানভীরকে এক নজর দেখে গেছে। মেঘ রুমে এসেই দেখে বন্যা কল দিচ্ছে। বন্যার কল রিসিভ করেই মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, জানিস কি হয়েছে? বন্যা আতঙ্কিত কণ্ঠে বলল, কি হয়েছে? ভাইয়া পড়তে বসছে। বন্যা ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, এমনভাবে বলছিস, আমি তো মনে করছিলাম কাউকে মার্ডার করে ফেলছেন। অবশ্য বলা যায় না, করতেও পারেন। মেঘের হাস্যোজ্জ্বল চেহারায় মুহূর্তেই বেদনার ছাপ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। উজ্জ্বল ধৃষ্টতা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলল, সরি, আমি ভাইয়ের ব্যাপারে তোকে কিছু বলবো না ভেবেছিলাম, তারপরও মুখ ফসকে বেরিয়ে গেছে। কিছু মনে করিস না, প্লিজ। বন্যা ভাব নিয়ে বলল, অনেক রাগ দেখানো হয়েছে, থাক বেবি, আর রাগ করতে হবে না। আর আমিও সরি, আসলে এভাবে তোর কলিজার টুকরা ভাইকে নিয়ে কথা বলা উচিত হয়নি। মেঘ মৃদু হেসে বলল, বাদ দে এসব কথা। এখন তুই বল, কেন কল দিয়েছিলি? শুনলাম মিনহাজের পা ভেঙে গেছে। বন্যা কথা শেষ করার আগেই মেঘ ফোঁস করে উঠে রাগী স্বরে বলল, তুই কি বলতে চাচ্ছিস আমার ভাই ওর পা ভেঙে ফেলছে? বন্যা রাশভারী কণ্ঠে বলল, আমি এ কথা বলবো কেন? বুঝলাম ভাইকে খুব ভালোবাসিস, তাই বলে আমার কথা শেষ করার আগেই চিৎকার দিয়ে উঠবি? ঠিক আছে, বল। ফুটবল খেলতে গিয়ে কিভাবে যেন পা ভেঙে গেছে। এখন হাসপাতালে ভর্তি আছে। মিষ্টিরা সবাই দেখতে যেতে চাচ্ছে। তুই তাদের নাম্বার ব্লক করে রাখছিস, তাই আমাকে বারবার কল দিচ্ছে। তুই কি যাবি? মেঘ ধীর কণ্ঠে বলল, আজ শুক্রবার, আব্বু, বড় আব্বু সবাই বাসায়। দেখি যেতে দেন কিনা। আচ্ছা, আমাকে জানাইস। ঠিক আছে। মেঘ নিচে আসতেই আব্বুর সাথে দেখা। মেঘ ভয় ভয় বলল, আব্বু, আমার একটা ফ্রেন্ড পায়ে ব্যথা পেয়েছে। সবাই দেখতে যাবে, আমিও যাই। মোজাম্মেল খান মেয়ের দিকে তাকিয়ে মলিন হেসে বললেন, ঠিক আছে যাও। তানভীরকে নিয়ে যেতে বলো। ভাইয়া পড়তেছে। মোজাম্মেল খান আশ্চর্যান্বিত নয়নে তাকিয়ে বললেন, কি? তোমার ভাই পড়তে বসছে? মেঘ নিঃশব্দে হেসে বলল, হ্যাঁ, অনেকক্ষণ যাবৎ পড়তেছে। হঠাৎ পড়তে বসার কারণ কি? জানি না। ভাইয়াকে ডাকবো? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, না থাক। পড়তে যেহেতু বসেছে পড়ুক। তুমি বরং আবিরকে বলো নিয়ে যেতে। আবিরের নাম শুনেই মেঘ আতঙ্কিত কণ্ঠে বলল, না, আমি একাই যেতে পারবো। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই যদি জানতে পারে আমি মিনহাজকে দেখতে যেতে চাচ্ছি তাহলে তো তেলে বেগুনে জ্বলে উঠবে। মোজাম্মেল খান হালকা ধমকের স্বরে বললেন, একা যেতে হবে না, আবিরকে নিয়ে যাও। আবির ভাই ঘুমাচ্ছেন। এত বেলা হয়ে গেছে এখনো ঘুমাচ্ছে। আবিরের ঘুম ভাঙিয়ে তোমাকে নিয়ে যেতে বলো। আর আবির রাজি না হলে আমিই নিয়ে যাব। মেঘ বিড়বিড় করতে করতে আবিরের রুমের সামনে এসে দাঁড়ালো। বুক ফুলিয়ে শ্বাস টেনে ফোঁস করে শ্বাস ছেড়ে ভেতরে ঢুকল।
আবিরের মায়ামো ঘুমন্ত চেহারায় কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে ডাকল, আবির ভাই। আবির ঘুমের মধ্যেই জবাব দিল, হুম। মেঘ খানিক থেমে মৃদুস্বরে আবারও ডাকল, আবির ভাই। আবির ঘুম ঘুম চোখে তাকিয়ে মেঘকে দেখেই মুচকি হাসল। আবিরের সদ্য ভাঙা স্বপ্নটা আবারও চোখের সামনে ভেসে উঠেছে। মেঘের মায়াবী আদলে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, জি ম্যাম, বলুন। মিনহাজের কথা শুনে কি না কি করে বসবে, সেসব ভেবেই ভয় মেঘের বুক কাঁপছে। তবুও সাহস নিয়ে বলল, আব্বু বলছেন আমাকে নিয়ে একটু বাহিরে যেতে। আবির শুয়া থেকে এক লাফে বসে উত্তেজিত কণ্ঠে বলল, চাচু বলেছে। জি। কোথায়? মিনহাজ পায়ে ব্যথা পেয়েছে, দেখতে যাব। আবির ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, পায়ে ব্যথা কিভাবে পেয়েছে? ফুটবল খেলতে গিয়ে। আপনি যাবেন? যাব না কেন? চাচু বলেছেন যেতে তো হবেই। আবির রেডি হয়ে নিচে নামতেই মোজাম্মেল খানের সাথে দেখা। মোজাম্মেল খান শান্ত স্বরে বললেন, যাওয়ার সময় ফলমূল কিনে নিয়ে যেও। জি আচ্ছা। আর হ্যাঁ, নাস্তা করে বের হও। আবির বলতে নিল, পরে খাবো, কিন্তু বলতে পারল না। মেঘ রেডি হয়ে নামতে নামতে আবির অল্প নাস্তা করে নিয়েছে। রাস্তা থেকে ফল আর কিছু খাবার নিয়ে মিনহাজকে দেখতে গেল। আবিরকে দেখেই মিনহাজ শুয়া থেকে উঠতে নিল। আবির তাকে থামিয়ে ধীর কণ্ঠে বলল, এত চাপ নিও না, শুয়ে থাকো। বন্যা, মিষ্টিরাও পাশে দাঁড়ানো। আবির মিনহাজের সাথে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে। তামিমও তাতে সঙ্গ দিচ্ছে, কন্তু মেঘের বিষয়টা একদম ভালো লাগছে না। মেঘ এখন পর্যন্ত আবিরকে যতটা চিনেছে, আবির মোটেই এরকম নয়। মিনহাজদের সাথে আবিরের কথোপকথন শুনে মনেই হচ্ছে না যে দুদিন আগে তাদের ভেতরে এত বিদ্বেষ ছিল। মেঘ বন্যার হাতে চিমটি কেটে বিড়বিড় করে বলল, আবির ভাইয়ের হঠাৎ মিনহাজদের প্রতি এত উদার কেন হলো বলতো? রাস্তায় এক ছেলে আমার হাত ধরেছিল বলে যা তা অবস্থা করছিল, আর এখন এত বড় ঘটনার পরও উনি এত স্বাভাবিক কেন? বন্যা গম্ভীর কণ্ঠে বলল, আবির ভাইয়া কি আমার নাকি তোর? আমি কিভাবে জানবো? আবির কিছুক্ষণ কথা বলে বেরিয়ে গেছে। মেঘরা বেশ কিছু সময় কথাবার্তা বলল। এর মধ্যে মিনহাজের বাড়ি থেকে মানুষ আসছে, এ অবস্থায় হোস্টেলে থাকতে কষ্ট হয়ে যাবে, তাই কিছুদিনের জন্য ওকে বাড়িতে নিয়ে যাবে। মিনহাজকে বিদায় দিয়ে মেঘ, বনারা বিভিন্ন বিষয়ে কতক্ষণ আলোচনা করল। আবিরকে কল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আবির চলে আসছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলেন? একটু কাজ ছিল। একটা কথা বলবো। হুম। আপনার এত পরিবর্তনের কারণ কি? আবির ভ্রু গুটিয়ে ধীর কণ্ঠে শুধালো, কিসের পরিবর্তন? আপনি তো আগে এমন ছিলেন না। তাহলে এখন এমন হয়ে যাচ্ছেন কেন? আবির মলিন হেসে বলল, আপনার ভালোর জন্য। আমার ভালো মানে? আবির বাইক স্টার্ট দিতে দিতে বলল, সময় হলে বুঝবেন। মেঘ শঙ্কায় আর কিছুই বলতে পারল না। চুপচাপ দুজনেই বাসায় ফিরেছে। 3 দিন কেটে গেছে। তানভীর গতকালই বন্ধুদের সাথে ট্যুরে গেছে, ফিরতে আরও 1-2 দিন লাগবে। আজ মিমের স্কুলে প্রোগ্রাম, তাই সকাল থেকে মেঘের কাছে বায়না ধরেছে প্রোগ্রামে মেঘের ফোনটা নেয়ার জন্য। মেঘও তেমন আপত্তি করেনি, মিমকে ফোন দিয়ে দিয়েছে। বিকেল দিকে মেঘ ঘুমিয়েছিল, হঠাৎ হালিমা খান আর আকলিমা খান এসে ডাকতে শুরু করেছেন। মেঘ ঘুমের মধ্যেই কোনোরকমে বলল, ডাকছো কোনো আম্মু? তোকে দেখতে মানুষ আসছে, তাড়াতাড়ি উঠো। সেকেন্ডের মধ্যেই মেঘের ঘুম উধাও। তড়িৎ বেগে উঠে বসে চেঁচিয়ে উঠল, কি? আকলিমা খান চাপা স্বরে বললেন, আস্তে কথা বল, নিচে লোকজন বসে আছেন। মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আবারও চেঁচালো, আমি কোথাও যাব না। মেঘ আশেপাশে ফোন খুঁজতে নিল, হঠাৎ মনে পড়েছে মিমের ফোন নিয়ে যাওয়ার কথা। হুট করে ঘটা ঘটনাগুলো মেঘের মস্তিষ্ক অকেজো করে তুলেছে, কি করবে তার দিশাবিশা পাচ্ছে না। আজ বাসায় তানভীর, মিম কেউ নেই। কে বাঁচাবে মেঘকে? কিভাবে যাবে পাত্রপক্ষের সামনে? আবির ব্যতীত কাউকেই পাত্র হিসেবে দেখতেই চাই না মেঘ। যেভাবেই হোক আবির ভাইকে জানাতে হবে। মেঘ হুট করে বিছানা থেকে নেমেই দরজার দিকে ছুটল। আম্মু বা কাকিয়া কারোর নাম্বার থেকে কল দিয়ে হলেও আবিরকে জানাতে হবে। দরজা পর্যন্ত যেতেই মোজাম্মেল খানকে দাঁড়ানো দেখে আতঙ্কে মেঘের পা যুগল থেমে গেছে। হালিমা খান আর আকলিমা খান দুজনেই হতবাক হয়ে চেয়ে আছেন। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, চুপচাপ রেডি হয়ে নিচে আসো।
ওনারা তোমার জন্য সারাদিন বসে থাকবেন না। মোজাম্মেল খান আবারও নিচে চলে গেছেন। মেঘকে দেখতে ছেলের বাবা আর ছেলের মা আসছে। ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেখতে শুনতে খুবই ভালো। মোজাম্মেল খানের পরিচিত একজন এই সম্বন্ধের কথা বলেছেন। বাবা মায়ের একমাত্র ছেলে, উত্তরাতে নিজস্ব বাসা আছে, এলাকায় বেশ নামডাকও আছে। ওনাদের একটাই ইচ্ছে, মেয়েকে হতে হবে সুন্দরী, যাতে ছেলের সঙ্গে মানায়, বাড়িতে কোনো কাজ করতে হবে না, যখন যা ইচ্ছে করতে পারবে। এসব শুনেই মোজাম্মেল খান মোটামুটি রাজি হয়ে গেছেন। মোজাম্মেল খান একাই ছেলের বাড়িতে গিয়ে ছেলে দেখে আবার তাদের নিজের সাথে করে বাসায়ও নিয়ে আসছেন। মোজাম্মেল খান ছেলের বাসায় থাকতেই আলী আহমদ খানকে কল দিয়ে বাসায় আসতে বলছেন। মালিহা খান আর বাড়ির হেল্পিং হ্যান্ডরা মিলে তাদের জন্য নাস্তা রেডি করছেন। উপরে হালিমা খান আর আকলিমা খান মেঘকে শাড়ি পরার জন্য জোরাজুরি করছেন। মেঘ শাড়ি ছুঁড়ে ফেলে চিৎকার করে বলছে, তোমরা আমার সাথে এমন কেন করছো? তোমরা কি চাও আমি মরে যাই? হালিমা খান মেঘের মুখ চেপে ধরে আর্তনাদ করে বললেন, আজেবাজে কথা একদম বলবি না। ছেলে দেখা বিষয়ে আমি কিছুই জানি না। তোর আব্বু হুট করে তাদের নিয়ে বাসায় হাজির হয়েছেন। এখন তুই রেডি না হলে বাড়িতে তুলকালাম কাণ্ড শুরু হয়ে যাবে। মারে, আমার কথা মান একটু। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি বিয়ে করব না আম্মু। আকলিমা খান মেঘের চোখ মুছে শীতল কণ্ঠে বললেন, ছেলে পছন্দ না হলে তোকে বিয়ে করতে হবে না। তুই শুধু রেডি হয়ে নিচে যাবি আর আসবি। ঠিক আছে। মেঘ আবারও বলল, আব্বুর দেখানো কোনো ছেলেকেই আমার পছন্দ হবে না। আমি বিয়ে করব না। মোজাম্মেল খান নিচ থেকেই উচ্চ স্বরে ডাকলেন, কি হলো? তোমাদের আর কতক্ষণ লাগবে? হালিমা খান আর আকলিমা খান দুজনে মেঘের চোখ মুখ মুছে মেঘকে সাজাতে শুরু করেছেন। মেঘের দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে, বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। আবিরই মেঘের জীবনের একমাত্র স্বপ্ন পুরুষ। আবির ব্যতীত এই ১.৫ বছরে কাউকে নিয়ে এক সেকেন্ডের জন্যও ভাবেনি। অথচ আজ সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মেঘকে এক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ভেতরে ভেতরে মেয়েটা চিৎকার করে বলছে, আমি আবির ভাইকে ছাড়া কাউকে বিয়ে করব না। অথচ মুখ ফুটে কিছুই বলতে পারছে না। কান্না গলায় আটকে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কাশতে কাশতে চোখ লাল হয়ে গেছে, তবুও কান্না থামছেই না। ২০২৫ মিনিট পর মোজাম্মেল খান আবারও উপরে আসছেন। ততক্ষণে মেহমানদের নাস্তা খাওয়া শেষ। আলী আহমদ খান বাসায় ফিরে কেবলই ফ্রেশ হতে গেছেন। মালিহা খানও নিজের রুমেই বসা। মেঘকে অনেক জোরাজুরি করেও শাড়ি পরাতে পারেনি, তাই সবুজ রঙের একটা থ্রিপিস পরিয়ে আকলিমা খান মোটামুটি সাজিয়ে দিয়েছেন। চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলেই মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে। আকলিমা খানও সেটাই করেছেন। মোজাম্মেল খান দরজা থেকে মেঘকে দেখেই কপাল গুটালো। ভেতরে এসে গম্ভীর কণ্ঠে বলল, কি শুরু করেছ তুমি? আর কতক্ষণ ওনাদের বসিয়ে রাখব? মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, আমাকে ভাইজান বলেছিল পাত্রপক্ষ বাসায় এনে তারপর কথা বলতে। আমি তাই করেছি। এখন দেখি কে আটকায়। মেঘ মনে মনে আওড়াল, আমার আবির ভাই আসলে এক মুহূর্তেই সবকিছু ছারখার করে দিবে, তারপর বুঝবা কে আটকায়। আকস্মাৎ নিচ থেকে আবিরের চিৎকারের শব্দ ভেসে আসছে। আবিরের কণ্ঠ কানে বাজতেই মেঘ সহসা বিপুল চোখে তাকালো। সর্বাঙ্গে হিমশীতল হাওয়া বয়ে যাচ্ছে, দু চোখ চিকচিক করছে। আবিরের কণ্ঠে একের পর এক হুঙ্কার আসছে। মোজাম্মেল খান দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন। ওনার পেছনে পেছনে হালিমা খান ও আকলিমা খানও ছুটলেন। মেঘের দু চোখ বেয়ে তখনও পানি পড়ছে, কিন্তু ঠোঁট জুড়ে প্রশান্তির হাসি ফুটেছে। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আপনি আমার অভয়, আপনিই আমার প্রণয়। তাই তো দণ্ডে দণ্ডে আপনার অনুসঙ্গে ডুবে যেতে চাই। মোজাম্মেল খান রুম থেকে বের হয়ে বেলকনি থেকে নিচে তাকাতেই চোখে পড়ল আবির একটা ফুলদানি ফ্লোরে ছুঁড়ে চিৎকার করে বলছে, আর কোনোদিন যদি এই বাসার চৌকাঠ পার করার চেষ্টা করেন তাহলে জীবন নিয়ে ফিরতে পারবেন না। পাত্রপক্ষ ভয় এক প্রকার জীবন বাঁচাতে পালিয়েছে। মোজাম্মেল খান সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার করে বললেন, সমস্যাটা কি তোমার? আমার কোনো সমস্যা নেই। তুমি বিয়ে করবে না বলে কি এই বাড়ির কারো বিয়ে হবে না? আবির উচ্চ স্বরে চেঁচিয়ে উঠল, না, হবে না। আগামী ৬ মাস এই বাড়িতে কোনো বিয়ে হবে না।
তোমার কথায় শেষ কথা। আবির রাগান্বিত কণ্ঠে পুনরায় বলল, হ্যাঁ, এই ব্যাপারে আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। মোজাম্মেল খান রাগে ফোঁস ফোঁস করছেন। অতিরিক্ত রাগে আবিরের চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। মালিহা খান, আকলিমা খান আর হালিমা খান তিনজনেই আবিরকে থামানোর চেষ্টা করছেন। আজ আবিরকে থামানো সম্ভব না। মোজাম্মেল খানও রাগের চোটে যা তা বলছে, আবিরও প্রত্যুত্তরে নিজের ক্ষোভ প্রকাশ করেই চলেছে। আবির রাগে সবার পাশ কাটিয়ে উপরে যেতে যেতে বিড়বিড় করে বলল, এরপর পাত্রী দেখার নাম করে কেউ এই বাসায় আসলে চৈকাট পার হওয়ার আগেই দুপা ভেঙে দিব। অতিরিক্ত রাগে আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা। শার্টের বোতাম খুলতে খুলতে একটু এগুতেই মেঘের সঙ্গে দেখা। ডাগর ডাগর দু চোখে গাঢ় কাজল আর ঠোঁট ভর্তি লিপস্টিক দেখে আবিরের মেজাজ তুঙ্গে। মেঘ ছলছল নয়নে তাকিয়ে আছে। এমন সময় আলী আহমদ খান নিজের রুম থেকে বের হয়েছেন। মোজাম্মেল খান তখনও নিজের মতো বকবক করেই যাচ্ছেন। আবির দীর্ঘশ্বাস ছেড়ে দুহাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে মেঘের দু চোখের কাজল লেপটে দিয়েছে, সাথে সাথে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে মেঘের ঠোঁটে ঘষা দিয়ে লাল টকটকে লিপস্টিক গাল পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, নিচে তোর শ্বশুর অপেক্ষা করছে, যা নিজের রূপটা দেখিয়ে আয়। আবির ফোঁস ফোঁস করে নিজের রুমে চলে গেছে। মেঘ ঘাড় ঘুরিয়ে কতক্ষণ আবিরের দিকে তাকিয়ে রইল। নিচ থেকে আলী আহমদ খানের ধমকের শব্দে মেঘ লাফ দিয়ে উঠে সঙ্গে সঙ্গে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। ড্রেসিং টেবিলে নজর পড়তেই মেঘ গুটি গুটি পায়ে এগিয়ে গেল। লেপটে যাওয়া কাজল আর গাল পর্যন্ত ছড়ানো লিপস্টিক দেখে মেঘ মুচকি হেসে বলল, আবির ভাই, আপনি বড্ড হিংসুটে। তবে এই হিংসুটে মানুষটাকেই আমি ভালোবাসি। নিচ থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসছে। মেঘ ভয়ে গুটিসুটি মেরে বিছানার এক কর্নারে বসে আছে। দু একবার উঠে দরজা পর্যন্ত গিয়েও ফিরে এসেছে। আবিরের প্রতি মেঘের অগাধ বিশ্বাস, আবির একাই সবকিছু সামলে নিতে পারবে। কিন্তু আজ আর তা হলো না। দুই ভাইয়ের পীড়নে আবির আটকে গেল। আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, তোমাদের জন্য কি এলাকায় মানসম্মান নিয়ে বাঁচতে পারবো না? আবির শার্টের বোতাম লাগাতে লাগাতে ভাবলেশহীন জবাব দিল, মান সম্মান যাওয়ার মতো কাজ না করলেই হয়। আলী আহমদ খান আবারও চেঁচালেন, আমরা কি করব না তা কি তোমাদেরকে বলে করতে হবে? আবির নিশ্চুপ দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খান দু হাতে মাথা চেপে ধরে বসে আছেন। আলী আহমদ খান আবারও বলতে শুরু করলেন, শুধু হাতে পায়ে বড়ই হয়েছ, কিন্তু মানুষের সাথে কেমন আচরণ করতে হয় তা শিখনি। এই মানুষগুলো যখন বাহিরে আমার উপর আঙুল তুলবে তখন কি জবাব দিব আমি? আমার ছেলে হয়ে তোমার এই আচরণ কিভাবে হতে পারে? তোমরা প্রতিনিয়ত প্রমাণ করছো তোমরা কারো ভরসার যোগ্য নও। তোমাদের উপর ভরসা করলে একদিনেই আমার সাম্রাজ্য ধ্বংস করে ফেলবে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ধীর কণ্ঠে বলল, আব্বু প্লিজ মাথা ঠান্ডা করুন। আপনি অসুস্থ। আমার অসুস্থতা নিয়ে তোমার ভাবতে হবে না। তোমার আচরণই সবকিছু বুঝিয়ে দিয়েছে। আবির ভেতরের ক্রোধ কোনোভাবেই আটকাতে পারছে না, রাগী স্বরে বলল, ঠিক আছে, আমি যেহেতু আপনার সাম্রাজ্যের একমাত্র সমস্যা, সেই সাম্রাজ্য আর কলঙ্কিত না করি। আবির দীর্ঘ কদম ফেলে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। আলী আহমদ খান পেছনে থেকে আবারও হুঙ্কার দিয়ে উঠলেন, এটা ভদ্রলোকের বাড়ি। এই বাড়িতে কোনো গুন্ডা বদমাশের জায়গা নেই। আবির কথাটা শুনেও ফিরে তাকায়নি। বাড়ির তিন কর্তি এক কোণায় চুপ করে দাঁড়িয়ে আছেন। আলী আহমদ খান আর মোজাম্মেল খানের রাগে তারা বরাবরই চুপ থাকে। আবির বেরিয়ে গেলেও দুই ভাই এখনো থামতে পারছে না। বুকের ভেতরের ক্রোধ থেমে থাকা নয়। কোনো ব্যক্তি আলী আহমদ খানের যতই প্রিয় হোক না কেন, খান বাড়ির মান সম্মানে আঘাত করলে আলী আহমদ খান তাকে কখনোই ছেড়ে দেন না। হোক সেটা আবির কিংবা 28 বছর পূর্বে আবিরের ফুপ্পি। প্রিয় এর চেয়েও প্রিয় মানুষকেও ক্ষণিকের ব্যবধানে অপ্রিয় করে তুলতে সক্ষম। ঘণ্টা খানেকের মধ্যে খান বাড়ির পরিবেশ নিস্তব্ধ হয়ে গেছে। যে যার রুমে চলে গেছেন। আলী আহমদ খান প্রেসারের ঔষধ খেয়ে শুয়ে পড়েছেন। মালিহা খান ওনার পাশে বসে আস্তে করে বললেন, ছেলেটাকে এভাবে কথা বলা আপনার ঠিক হয়নি। আপনি ভাববেন না যে আমি আপনাকে জ্ঞান দিচ্ছি। আবির, তানভীর দুজনেই মেঘকে অনেক বেশি আদর করে। তাই মেঘের বিয়ের ব্যাপারটা ওরা কিছুতেই মানতে পারছে না।
এদিকে মেঘের আব্বু একের পর এক ছেলে দেখেই যাচ্ছে। ওদের কি দোষ? আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন। ছেলেকে কল দিয়ে বাসায় আসতে বলো। মালিহা খান সঙ্গে সঙ্গে নিজের ফোন থেকে আবিরের নাম্বারে কল দিল। কিন্তু আবিরের ফোন বন্ধ। টানা 2-3 বার কল দেওয়ার পরও বন্ধ পেয়ে মালিহা খান ভয়ে সিটিয়ে পড়েছেন। ততক্ষণে আলী আহমদ খান ঘুমিয়ে পড়েছেন। মালিহা খান রুম থেকে বেরিয়ে দ্রুত হালিমা খানকে ডাকলেন। মোজাম্মেল খান রুমেই বসা। ভাবির আতঙ্কিত কণ্ঠ শুনে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ভাবি? ভাইজানের কিছু হয়েছে? না। আবিরের ফোন বন্ধ, কল দিয়ে পাচ্ছি না। মোজাম্মেল খান নিজের ফোন থেকেও একবার চেষ্টা করলেন। বন্ধ পেয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, রাগ করে বেরিয়েছে তাই হয়তো ফোন বন্ধ। খুলে ফেলবে কিছুক্ষণের মধ্যে। আপনি রেস্ট নিন। হালিমা খানও বেশ কিছুক্ষণ বুঝিয়েছেন কিন্তু মালিহা খানের আতঙ্ক কমছেই না। তানভীরকে কল দিয়েছে বলেছে, তানভীর ওখানে থেকেই পরিচিত সবার সাথে যোগাযোগ করেছে কিন্তু আবিরের সাথে কারো কথা হয়নি। রাকিবকে কল দেয়ায় রাকিব বলল, আবির যাওয়ার সময় আমাকে বলেছে, প্রয়োজনে আজই আব্বু চাচ্চুকে সব বলে দিব। তবুও এত প্যারা নিতে পারবো না। তানভীর বাসার ঘটনা যা জানে সবটাই রাকিবকে জানিয়েছে। সব জায়গায় খোঁজখবর নিতে বলেছে। এত ঘটনার মাঝে মেঘের কোনো হদিস নেই। ইকবাল খান সন্ধ্যার দিকে অফিস থেকে ফেরার পথে মিমকে প্রোগ্রাম থেকে নিয়ে আসছে। বাসায় এসে এসব ঘটনা শুনে ইকবাল খান স্তব্ধ হয়ে গেছেন। মিম সঙ্গে সঙ্গে ছুটল মেঘের রুমের দিকে। মেঘের রুমের দরজা বন্ধ, অনেকক্ষণ ডাকার পর মেঘ ঘুম থেকে উঠে দরজা খুলে দিয়েছে। মেঘের চোখ আর ঠোঁট এখনো আগের মতোই আছে। মিম ভ্রু কুঁচকে বলল, তোমার এই অবস্থা কেন? মেঘ আয়নায় নিজের মুখটা দেখে মুচকি হেসে বলল, এমনি। মিম মেঘের ফোন মেঘকে দিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, তুমি হাসছো? ভাইয়া যে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে তা কি তুমি জানো? এমনকি ভাইয়ার ফোনও নাকি বন্ধ। মেঘ হাতকে উঠে বলল, কি? মেঘ তাড়াতাড়ি আবিরের নাম্বারে ডায়াল করল। সত্যি সত্যি নাম্বার বন্ধ। ইন্টারনেটে সব জায়গা থেকে মেসেজ দিয়েছে কিন্তু আবির কোথাও নেই। মেঘের চোখ মুখ মুহূর্তেই অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। বুকের ভেতর আতঙ্ক বাসা বেঁধেছে। মেঘের এখন নিজের উপর খুব রাগ হচ্ছে। না ঘুমিয়ে তখন রুম থেকে বের হলেই পরিস্থিতি বুঝতে পারত। অন্তত আব্বু আর বড় আব্বুর সামনে কিছু একটা বলতে পারত। মিম শীতল কণ্ঠে বলল, আজ তোমার ফোনটা নেয়া একেবারেই উচিত হয়নি। সরি আপু। মেঘ মৃদু হেসে বলল, তোর কোনো দোষ নাই। সব দোষ আমার কপালের। তুই রুমে যা। মেঘ অনবরত আবিরের নাম্বারে কল দিয়েই যাচ্ছে। ফুপ্পি, জান্নাত আপু, আসিফ ভাইয়া সবার সাথে কথা বলেছে কিন্তু কেউ কিছু জানে না। মেঘ নিচে নামতে পারছে না কারণ আজকের এই ঘটনার জন্য মেঘ নিজেকেই দায়ী করছে। মেঘ উপায় না পেয়ে বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতেই মেঘ একে একে সব বর্ণনা করেছে। বন্যা শান্ত স্বরে বলল, আচ্ছা রাত পর্যন্ত অপেক্ষা কর। দেখ উনি আসেন কি না। ফোন বন্ধ জেনেও মেঘ একের পর এক কল দিয়েই যাচ্ছে। রাত 9টার দিকে তানভীর মেঘকে কল দিল। মেঘ কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞেস করল, ভাইয়া, আবির ভাই কোথায়? তানভীর মোলায়েম কণ্ঠে বলল, আমি খোঁজ নিচ্ছি, যোগাযোগ হলে জানাবো। তাছাড়া আগামীকাল আমি বাসায় ফিরব। তুই মন খারাপ করে থাকিস না। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমার জন্যই তোমাদের এত ঝামেলা। আমি যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাব। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, পাগলামি করিস না বনু। একটু বুঝার চেষ্টা কর। মেঘ কল কেটে দিয়েছে। রাতে কারো খাওয়া দাওয়া নেই। যে যার মতো আবিরকে কল দিচ্ছে, পরিচিত সবার সাথে বারবার যোগাযোগ করেছে কিন্তু কেউ কিছুই জানে না। বন্যা রাতে আবারও কল দিয়ে খোঁজ নিয়েছে। 2 দিন কেটে গেছে, আবির এখনো বাসায় ফিরেনি, 2 দিন ধরে কোনো অফিসেও যাচ্ছে না। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান নিজেদের মতো খোঁজখবর নিয়েই যাচ্ছেন কিন্তু আশানুরূপ ফলাফল পাচ্ছেন না। আজ বিকেলে বন্যা মেঘদের বাসায় আসছে। মেঘকে রুমে না পেয়ে সরাসরি ছাদে গেল। মেঘ চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসেছিল। বন্যা মৃদু স্বরে ডাকল, মেঘ। মেঘ বন্যাকে দেখেই বসা থেকে উঠে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার জীবনে এত কষ্ট কেন? বন্যা মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, কষ্ট সবার জীবনেই থাকে, কেউ মনের মধ্যে চেপে রাখতে পারে আবার কেউ পারে না।
মন খারাপ করিস না। দোয়া করি আবির ভাইয়া যেন তাড়াতাড়ি ফিরে আসেন। মেঘকে বেশ কিছুক্ষণ বুঝানোর পর মেঘ শান্ত হয়েছে। দুই বান্ধবী পাশাপাশি বসা, বন্যা হঠাৎ ধীর কণ্ঠে বলল, একদিক থেকে তুই খুব ভাগ্যবতী। কোন দিকে? এই আবির ভাইয়ার প্রেয়সী হিসেবে দুনিয়া উল্টে যাক আর যাই হয়ে যাক তোর বিপদে উনি ঠিকই তোকে বাঁচিয়ে নেন। এমন মানুষ পাওয়া ভাগ্যের বিষয়। সেই ভাগ্যটাকে তো কোনোভাবেই ধরে রাখতে পারছি না আর নিজেকে শক্তও রাখতে পারছি না। তুই কিভাবে এত শক্ত থাকিস? বন্যা মলিন হেসে বলল, শক্ত থাকি না, তবে শক্ত থাকার চেষ্টা করি। কিভাবে? তুই একদিন বলেছিলি, মানুষ নিরন্তর সুখের নীড় খুঁজে, কষ্ট আড়াল করে, প্রতিনিয়ত স্বভাবসিদ্ধ হাসে। সত্যি বলতে এটাই বাস্তবতা। জীবনে চলার পথে প্রতিটা মানুষই মানসিক শান্তি খোঁজে, যেখানে সে সর্বোচ্চ ভালো থাকতে পারবে, কিন্তু সেই সুখের স্থান সবার ভাগ্যে জুটে না। তখন বাধ্য হয়ে ভালো থাকার অভিনয় করতে হয়। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করল, তোর আবার কি হয়েছে যে তোকে অভিনয় করতে হয়? বন্যা মলিন হেসে বলল, তেমন কিছু না। বাদ দে। মেঘ ভারী কণ্ঠে বলল, আমি বাদ দিব না। তোকে আজ বলতেই হবে। আমি প্রায়ই খেয়াল করি তুই মাঝে মাঝে মন মরা হয়ে থাকিস, জিজ্ঞেস করলে ইগনোর করিস। আজকে তোকে বলতেই হবে। জানি কথাগুলো শুনলে তোর কষ্ট লাগছে, কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়েও তোর কাছে এত বড় সত্যিটা লুকিয়েছি। মেঘ ভ্রু কুঁচকে আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে তোর? বন্যা ঢুক গিলে উষ্ণ স্বরে বলতে শুরু করল, আমাদের এসএসসি পরীক্ষার পর অনেকদিন তোর সাথে আমার যোগাযোগ ছিল না, তখন হাতে ফোনও ছিল না। ওই সময় মামা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ওখানে এক মামাতো ভাইয়ের সাথে মোটামুটি ভালো মিল হয়েছিল। ভাইয়া তখন রাবিতে পড়তো, ছুটিতে বাড়ি আসছিল। আর যেহেতু ভাইয়াদের বাসাতেই আমরা বেড়াতে গিয়েছিলাম, সেই সুবাদে দুষ্টামি ফাজলামও করতাম। একদিন আম্মু, মামা, মামি কথা বলছিল, কথার মাঝখানে আমাদের দুজনের কথা উঠে আর মোটামুটি বিয়ের আলোচনা শুরু হয়ে যায়। তখন আমি আর ভাইয়া দুজনেই রুমে উপস্থিত। আমি ফাজলামো করলেও সেটা ভাই হিসেবে করতাম, কিন্তু আম্মুদের আলোচনায় তা সম্পূর্ণ বদলে গেছে। ভাইয়ার সাথে আমার ওইরকম কিছু নেই, এটা আম্মুকে বলার পর আম্মু বলছে, এই বিয়ের আলোচনা আরো 1 বছর আগেই হয়েছিল, যেটা এতদিনে প্রকাশ পেয়েছে। মূল কথা, তারা দেখতে চেয়েছিল আমার আর ভাইয়ার বন্ডিংটা কেমন হয়। এসব জানার পর আমি আরো বেশি হতাশ হয়ে গেছিলাম, বাধ্য হয়ে সুযোগে ভাইয়াকে সবকিছু খুলে বলি। ভাইয়া সাহায্য করার বদলে আমায় প্রপোজ করে বসেন, তখন রাগ করে মামা বাড়ি থেকে চলে আসি। এরপর থেকে ভাইয়া মাঝে মাঝে আম্মুর নাম্বারে কল দিত। যেহেতু প্রাথমিকভাবে বিয়ের আলোচনা হয়েই ছিল, তাই আম্মু আমাকে ফোন দিতেন। আমি না চাইতেও ওনার সাথে কথা বলতাম। ধীরে ধীরে আমিও মানসিকভাবে সেই মানুষটার সাথে জোড়াতে শুরু করি। আমার যেহেতু আলাদা ফোন ছিল না, ওইভাবে কথাও হতো না। একদিন আপুর ফোন থেকে ফেসবুকে ওনার আইডি চেক করি, যা দেখে আমি রীতিমতো টাসকি খেয়েছিলাম। ওনার আইডিতে একের পর মেয়ে ছবি। ওনার বন্ধু তালিকায় ছেলে নেই বললেই চলে, তার মধ্যে একজনের সাথে বেশ কিছু ছবিও পোস্ট করা, যার সবগুলোতেই রোমান্টিক ক্যাপশন দেয়া। আমি সেসব সহ্য করতে না পেরে ওনাকে কল দিয়ে রাগারাগি করি। এক পর্যায়ে উনি স্বীকার করেন যে সেই মেয়ে তার গার্লফ্রেন্ড, শুধুমাত্র পরিবারের মানুষের সামনে ভালো সাজার জন্য এমন কাজটা করেছে। তাছাড়া উনি আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করেন। আরও কত কি। বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবারও বলল, সেদিনের পর একটা কথায় মাথায় ঢুকেছে, জীবনে বহুরূপী মানুষের চেয়ে একজন অতি সাধারণ মানুষও ঢের ভালো। মানুষটা নিষ্ঠুর কিংবা পাষাণ হোক, তবুও একান্ত আমার হোক। মেঘ বন্যার গুরুগম্ভীর চেহারায় খানিকক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ মুখ ভার করে বলে উঠল, এত বড় ঘটনাটা আমাকে না জানিয়ে তুই কিভাবে ছিলি? বন্যা ইতস্ততভাবে জবাব দিল, অপ্রত্যাশিত ঘটনায় আমি নিজেই হতভম্ব হয়ে গেছিলাম, তখন অনিশ্চিত ব্যাপারটা ভুলে যাওয়াই ছিল আমার একমাত্র লক্ষ্য। তাছাড়া আমি তো তোকে খুব ভালো করে চিনি, এই রকম একটা ঘটনা শুনলে তুই নিজেই মানসিকভাবে ভেঙে পড়তি। যে আঘাত আমি পেয়েছি সেটা ইচ্ছেকৃত তোকে দিব, এতটা নিষ্ঠুর আমি নয়। মেঘ ভরাট কণ্ঠে জিজ্ঞেস করল, তারপর কি বিয়ে ভেঙে গেছে? আমি ভেঙে দিয়েছি, যার কারণে আম্মু মামার বাড়িতে গেলে এখনো অনেক কথা শুনতে হয়।
ওনাদের নজরে ওনাদের ছেলে একদম নিষ্পাপ, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও তারা না দেখার মতো আচরণ করে। তাই আমি নিজেকে অপকৃষ্ট মেনে নিয়েই মামার বাড়ির সাথে যোগাযোগ বন্ধ করেছি। বাসায় কেউ কিছু বলেনি। আমার বাসার মানুষ সবটাই জানে, বরং ওই সময়টাতে আপু আর আম্মুই আমাকে সাপোর্ট করেছে। তাছাড়া আব্বু আগে থেকেই এই সম্পর্কে তেমন আগ্রহী ছিলেন না। মেঘ শীতল স্বরে জিজ্ঞেস করল, তুই কি ওনাকে এখনো মিস করিস? বন্যা মেঘের দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল, প্রয়োজনে দুর্বাঘাসে ফাঁস অনিব, তবুও দুশ্চরিত্রা ব্যাটাকে মিস করব না। মেঘ আর বন্যা দুজনেই হাসছে, এর মধ্যে মিম পেছনে থেকে শক্তপোক্ত গলায় বলে উঠল, বনাপু তুমি দুর্বাঘাসে ফাঁস অনিবা কেন? মেঘ আর বন্যা দুজনে একসঙ্গে ঘুরে তাকালো। বন্যা হেসে বলল, আরে মজা করছিলাম। মিম বলল, আম্মু তোমাদের ডাকছে, চলো। তিনজনই একসঙ্গে নিচে আসছে। বন্যা সচরাচর মেঘদের বাসায় আসে না। হঠাৎ আসলে তার জন্য বাহারি নাস্তার আয়োজন করা হয়, আজও তার ব্যতিক্রম হয়নি। বন্যা অল্প নাস্তা করে মেঘের সাথে সোফায় বসে গল্প করছে, এমন সময় তানভীর বাসায় আসছে। বন্যাকে দেখেই ভ্রু কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে সোজা নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা দিল। কয়েকটা সিঁড়ি উঠতেই মেঘ ডাকল, ভাইয়া। তানভীর আর চোখে তাকিয়ে বলল, বল, খেয়েছো কিছু? না। খেতে দেয়? না। খিদে নেই। তানভীর যথারীতি উপরে চলে গেছে। বন্যা ভ্রু কুঁচকে ভারী কণ্ঠে বলল, তোরা এসব কিভাবে সহ্য করিস? কি সব এত অনিয়ম? মেঘ স্বাভাবিক স্বরে বলল, আসলে এখন তুই আছিস যে, তাই লজ্জা পেয়েছে। বন্যা দৃঢ় কণ্ঠে শুধালো, তোর ভাই লজ্জাও পায়? মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে বলল, তোর কি আমার ভাইকে ছ্যাঁচড়া মনে হয়? বন্যা রাশভারী কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছে। তোর ভাইকে নিয়ে কথা বলে বড্ড অন্যায় করে ফেলছি। আমায় মাফ করে দে। মেঘ মুচকি হেসে বলল, করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? তুই আমার ভা। এটুকু বলেই মেঘ থেমে গেছে। ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, কিছু না। বন্যা আরো কিছুক্ষণ গল্প করে বেরিয়ে গেছে। মেঘ উপরে যেতেই তানভীর ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, বন্যা কোথায়? চলে গেছে। তানভীর আস্তে করে বলল, আমায় ডাকতে পারতি, এগিয়ে দিয়ে আসতাম। মেঘ মৃদুস্বরে বলল, আমি বন্যাকে বলেছিলাম, কিন্তু ও বারণ করল। ওহ। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবারও থমকে দাঁড়ালো। বন্যার সামনে মেঘ কিছু না বললেও বন্যাকে ভাবি বানানোর সুপ্ত ইচ্ছে এখনো মেঘের মনে বর্তমান। তানভীরের অভিব্যক্তি বুঝার জন্য মেঘ ধীর কণ্ঠে বলল, ভাইয়া জানো, বন্যার মনটা আজ ভীষণ খারাপ। তানভীর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কেন? মেঘ জোরে নিঃশ্বাস ছেড়ে বুকে সাহস নিয়ে বলল, বন্যাকে একটা ছেলে খুব কষ্ট দিয়েছে। তানভীরের সহসা কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে প্রশ্ন করল, ছেলের নাম কি? করে কি? নাম ঠিকানা জানি না। বন্যার মামাতো ভাই। ওদের মধ্যে বিয়ের কথাও হয়েছিল, তারপর জানতে পারছে ছেলেটা ভালো না। তাই বিয়ে ভেঙে দিছে। তানভীর গুরুগম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কবে ভাঙছে? মেঘ আনমনে বলল, ৩৪ বছর আগে। তানভীর বিরক্তি ভরা কণ্ঠে বলল, ৪ বছর আগের ঘটনায় আজ মন খারাপ করার কি আছে? অতীত নিয়ে পড়ে থাকলে জীবনে এগোবে কেমন করে? মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আমাকে আজই শেয়ার করেছে। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, ৪ বছর যেহেতু তোকে শেয়ার করেনি, তাহলে তোরও বুঝতে হবে সে এই বিষয়টা ভুলে যেতে চাচ্ছে। তুই এটা নিয়ে কথা বলিস না। অতীত সবার জীবনেই থাকে, আমার জীবনেও আছে, তাই বলে আমি কি এখনো সেসব নিয়ে বসে আছি? মেঘ হুট করে জিজ্ঞেস করল, ভাইয়া তুমি কি এখন কাউকে পছন্দ করো? তানভীর চাপা স্বরে বলল, সময় হলে তোকে জানাবো। মেঘ নিঃশব্দে হেসে করিডোরে হাঁটছে আর মনে মনে ভাবছে, তুমি কিংবা বন্যা দুজনেই আমার খুব প্রিয়, আর আমি কাউকে ঠকাবো না। তোমার অতীত যেমন বন্যাকে জানিয়েছি, তেমন বন্যার অতীতও তোমাকে জানালাম। এখন তোমাদের মন পরীক্ষার পালা। তোমাদের মনে অনুভূতি জাগলেই এক করে দিব দুজনকে। কিন্তু কিভাবে করব? আমার আবির ভাই কই? মেঘের শান্ত মন আবারও অশান্ত হয়ে উঠেছে। অস্পষ্ট অভিমান বুকের ভেতর বাসা বাঁধতে শুরু করেছে। সকাল থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত অসংখ্যবার আবিরের নাম্বারে কল দেয়। রাতের বেলা মেঘ মিমের রুমে গেল, মিম তখন পড়ছিল।
মেঘ বিছানায় হেলান দিয়ে বসে জিজ্ঞেস করল, আচ্ছা মিম, বন্যাকে তোর কেমন লাগে? বন্যাকে আপুকে আমার অনেক ভালো লাগে। এটা নতুন করে বলার কি আছে? মেঘ ধীর কণ্ঠে বলল, এভাবে না, অন্যভাবে। মিম ভ্রু কুঁচকে প্রশ্ন করল, অন্যভাবে আবার কিভাবে? আমাদের ভাবি হিসেবে কেমন লাগবে? মিম আঁতকে উঠে বলল, আবির ভাইয়ার। মেঘ মিমের মাথায় গাঁটটা মেরে রাগান্বিত কণ্ঠে বলল, আবির ভাই আমার। মিম মাথায় ঘষতে ঘষতে বলল, তানভীর ভাইয়া। হ্যাঁ। মিম মাথা চুলকে আনমনে ভাবছে। মেঘ ফোঁস করে উঠে বলল, এত কি গবেষণা করছিস? মিম চিন্তিত কণ্ঠে বলল, বন্যা আপুকে কি ভাইয়া পছন্দ করবে? মেঘ মৃদুস্বরে বলল, জানি না রে, তবে আমার মনে হচ্ছে কিছু একটা হতেও পারে। মিম উত্তেজিত কণ্ঠে বলল, হলে খুব ভালো হবে আপু। বন্যা আপুকে আমার খুব ভালো লাগে। কত সুন্দর করে কথা বলে, আমাদের সাথে মিশে, তাছাড়া ভাইয়ার পাশে দুজনকে মানাবেও ভালো। আবির বাসায় নেই 1 সপ্তাহ হতে চলল, বাড়ির পরিবেশ থমথমে। কেউ কারো সাথে তেমন কথা বলে না, সবার ভেতরেই চাপা কষ্ট লুকিয়ে আছে। বিকেল দিকে হালিমা খান সোফায় বসেছিলেন, ওনাকে দেখে মালিহা খানও এসে বসলেন। হালিমা খানকে এক পলক দেখে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোর কি শরীর খারাপ? হালিমা খান মলিন হেসে জবাব দিলেন, মনটা খুব খারাপ। আবির এখনো বাসায় ফিরছে না। কোথায় আছে, কি অবস্থায় আছে আল্লাহ ভালো জানেন। মালিহা খান শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বললেন, ওদের বাবা ছেলের কর্মকাণ্ডে আমি আর কুলাতে পারছি না। মেঘের আব্বু যেভাবে রাগ দেখায়, আবিরের আব্বুও তেমন রাগ দেখায়। কেউ কিছু বুঝার চেষ্টা করে না। ছেলেটা এসব কত সহ্য করবে? হালিমা খান গম্ভীর কণ্ঠে বললেন, মেঘের আব্বু কিছুদিন যাবৎ রাতে ঘুমায়ই না। সারাক্ষণ দুশ্চিন্তা করে। যত বন্ধু আর পরিচিত মানুষ আছে সবাইকে কল দিয়ে আবিরের কথা জিজ্ঞেস করে। মালিহা খান মলিন হেসে বললেন, মেঘের আব্বুকে তো আমি চিনি। রাগ দেখানোর সময় কোনো কিছু ভাববে না, অথচ পরে নিজেই সবচেয়ে বেশি দুশ্চিন্তা করবে। অন্যদিকে আবিরের আব্বু সম্পূর্ণ উল্টো। ওনার নিয়ম নীতির বাহিরে গেলেই ওনার সবকিছু এলোমেলো হয়ে যায়। ছেলে, বউ, ভাইবোন কিছুই দেখে না। সেদিন মেঘের আব্বু চিল্লাচিল্লি করার পরও আবির বেশ শান্ত ছিল, কিন্তু হুট করে ওর আব্বু যখন শুরু করলো তখন আর সহ্য করতে পারল না। হালিমা খান অনেকটা সময় নিশ্চুপ থেকে মালিহা খানের দিকে এক পলক তাকিয়ে নীরবতা ভেঙে বললেন, আফা, একটা কথা বলি। মালিহা খান ভ্রু কুঁচকে বললেন, কথার মধ্যে মাপামাপি কবে থেকে শুরু করলি? বল, কি বলবি? হালিমা খান কিছু বলতে চেয়েও থেমে গেলেন, সহসা মৃদু হেসে বললেন, না থাক, কিছু না। কি বলতে চাইছিলি বল। বাসার নিয়ম নীতি ভুলে অলীক কল্পনায় ডুবেছিলাম। যা কখনো সম্ভব না তা নিয়ে ভেবেছিলাম। ঢোক গিলে শান্ত স্বরে আবারও বললেন, রাতে কি রান্না করব? এর মধ্যে আলী আহমদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরেছেন। মালিহা খান বসা থেকে উঠতে উঠতে আচমকা মেঘ হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নামছে, চোখ মুখ লাল টকটকে হয়ে আছে। পেছনে থেকে তানভীর ডাকছে, বনু শুন। কি হয়েছে বল আমাকে। মেঘের হাতে তানভীরের ফোন। মেঘ নামতে নামতে আলী আহমদ খান ও মোজাম্মেল খান মেঘের সামনে হাজির। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? তানভীর বলতে বলতে নামছে, কে কল দিছিল বলবি তো? আব্বুকে দেখেই তানভীরের গতি কমে গেছে। সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে। তানভীরের পরনে লুঙ্গি আর গলায় একটা গামছা ঝুলানো, সম্পূর্ণ শরীর ভেজা। আব্বু আর বড় আব্বুকে দেখেই তানভীর গামছা দিয়ে মাথা মুছতে শুরু করেছে। একটু আগে মেঘ আবিরের খোঁজ নিতে তানভীরের রুমে গিয়েছিল। তানভীর ওয়াশরুমে থাকায় কিছু জিজ্ঞেস করতে পারেনি। হঠাৎ তানভীরের ফোনে কল বাজতে শুরু করে। মেঘ উচ্চ স্বরে ডাকে, ভাইয়া, তোমার ফোনে কল আসতেছে। দেখ, কে কল দিয়েছে। মেঘ ফোনের স্ক্রিনে তাকায়। অপরিচিত নাম্বার দেখে তেমন পাত্তা দেয়নি। একবার রিং বন্ধ হয়ে গেছে। মেঘ দরজা পর্যন্ত যেতেই আবারও কল বাজতেছে। ওয়াশরুম থেকে তানভীর বলছে, রিসিভ করে বল আমি ব্যস্ত। মেঘ যথারীতি কল রিসিভ করে বলতে নিল, ভাইয়া ব্যা। এটুকু বলতেই ওপাশ থেকে সুপরিচিত কণ্ঠস্বর ভেসে আসলো, তানভীর, আমি আবির। মেঘ আর আবির দুজন একসঙ্গে কথা বলে আকস্মাৎ দুজনই থেমে গেছে। মেঘ উত্তপ্ত কণ্ঠে ডেকে উঠল, আবির ভাই। ততক্ষণে আবির কল কেটে দিয়েছে।
এমন সময় তানভীরও ওয়াশরুম থেকে বের হয়েছে। মেঘের হাতের কম্পন দেখে ধীর কণ্ঠে শুধালো, কে কল দিছিল? মেঘ উত্তর না দিয়েই রুম থেকে দৌড়ে বেরিয়ে আসছে। মেঘের চোখ মুখ দেখে আলী আহমদ খান প্রশ্ন করলেন, কিছু হয়েছে? মেঘ অতর্কিতে ভেজা কণ্ঠে বলে উঠল, এইমাত্র ভাইয়ার ফোনে আবির ভাই কল দিয়েছিল। আমার কণ্ঠ শুনে কল কেটে দিয়েছে। তানভীর ভারী কণ্ঠে শুধালো, কি? ভাইয়া কল দিয়েছিল? আলী আহমদ খান সহ সবাই তানভীরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীর সবাইকে এক পলক দেখে সহসা বলল, আমার সাথে ভাইয়ার সত্যিই যোগাযোগ নেই। আমি জানি না কিছু। তানভীর নেমে এসে মেঘের হাত থেকে ফোন নিয়ে নাম্বারটা চেক করতে লাগলো। মেঘ 2 সিঁড়ি উঠে তানভীরের ফোনের দিকে তাকিয়ে আছে। তানভীর কল ডিটেইলস বের করে মেঘকে উদ্দেশ্য করে বলল, দেখ তো আমার সাথে কথা হয়েছে কিনা। তাছাড়া আমার সাথে যদি ভাইয়ার যোগাযোগ থাকতোই তাহলে আমি এত খোঁজাখুঁজি কেন করতাম? আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, তোমার সাথে আবিরের যোগাযোগ আছে কি নেই সেটা আমার জানার প্রয়োজন নেই। তুমি এই মুহূর্তে আমাদের সামনে আবিরকে কল দিবা। তানভীরের হাত কাঁপছে, ভয়ে ভয়ে ডায়াল করল সেই নাম্বারে। মোজাম্মেল খানের কথা মতো কল লাউডস্পিকারে দিয়েছে। প্রথমবার কল রিসিভ হয়নি। দ্বিতীয়বার কল রিসিভ করে আবির গুরুভার কণ্ঠে বলল, কিছু বলবি? আবিরের কণ্ঠস্বর শুনেই মেঘের বুক কাঁপছে, দু চোখ ছলছল করছে। আব্বু, বড় আব্বু, আম্মুরা সামনে দাঁড়ানো। তাই বারবার ঢোক গিলে মেঘ নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। তানভীর সহসা বলল, ভাইয়া, কোথায় তুমি? তানভীরের কণ্ঠ শুনে আবির কিছুটা থতমত খেল। কয়েক মুহূর্ত পর দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আছি। আলী আহমদ খান অত্যন্ত গুরুতর কণ্ঠে বলে উঠলেন, ওকে বলে দাও, যেখানেই আছে আজকের মধ্যে বাসায় ফিরতে। প্রজেক্টের দায়িত্ব যেমন নিয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে পালনও তাকেই করতে হবে। রাগ, জেদ দেখিয়ে আমার কোম্পানির ক্ষতি করবে তা আমি কখনোই সহ্য করব না। তানভীর শক্ত কণ্ঠে বলল, শুনেছ? হ্যাঁ। মোজাম্মেল খান এবার রাশভারী কণ্ঠে বললেন, শুধু শুনলেই হবে না, যেখানেই আছো রাত 10টার মধ্যে বাসায় আসবে। আচ্ছা। আলী আহমদ খান ও মোজাম্মেল খান নিজেদের রুমে চলে গেছেন। মালিহা খান আর হালিমা খান তানভীরের ফোন নিয়ে হাহাকার শুরু করে দিয়েছেন। মেঘ সিঁড়ির সাথে ঠেস দিয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবিরের সাথে কথা শেষ করেই মালিহা খান নিজের রুমে গেলেন। আলী আহমদ খান বিছানায় হেলান দিয়ে বসে আছেন। মালিহা খান কপট রাগ দেখিয়ে বললেন, ছেলেটা রাগ করে বাসা থেকে চলে গেছে, 1 সপ্তাহ ধরে বাসায় ফিরছে না। তার সাথে আপনার এই ব্যবহারটা না করলে হতো না। আলী আহমদ খান রাশভারী কণ্ঠে বললেন, শুনো, সে কোম্পানির দায়িত্বে আছে মানে এই নয় যে আমি আমার নিয়ম নীতি থেকে সরে যাব। তোমার ছেলে অফিসে মেইল করেছে, কিন্তু সে হয়তো জানে না আমার অফিসে মেইলের মাধ্যমে নেয়া ছুটির পরিমাণ মাত্র 3 দিন, এর বেশি ছুটি লাগলে সশরীরে উপস্থিত থেকে আবেদন করে তারপর নিতে হয়। কিন্তু তোমার ছেলে সেই কাজ করেনি। তারপরও আমি আরও 3 দিন ছাড় দিলাম। কিন্তু সে নিজে দায়িত্ব নিয়ে যে প্রজেক্টগুলো শুরু করেছে, সেগুলোর কি হবে? প্রজেক্ট নেয়ার সময় যেমন রাগ, জেদের কথা মনে ছিল না, প্রজেক্ট শেষ করার ক্ষেত্রে আমিও এখন তার রাগ, জেদকে প্রাধান্য দিতে পারবো না। সারা জীবন শুধু ব্যবসা আর নিয়মনীতিই করলেন। কখনো ছেলেটার সাথে একা বসে 5 মিনিট কথা বলেছেন? ছেলেটা কি চায় না চায় জানতে চেয়েছেন? আলী আহমদ খান ভ্রু কুঁচকে শীতল চোখে তাকিয়ে ঈষৎ হেসে বললেন, তুমি তো মা। তোমার কাছে কখনো কিছু চেয়েছে? মালিহা খান ঠান্ডা কণ্ঠে বললেন, না। তাহলে বুঝো কেমন ছেলে তোমার। মালিহা খান হালকা রাগী স্বরে বললেন, আপনার জন্যই তো এমন হয়েছে। আলী আহমদ খান সশব্দে হেসে বললেন, মন মতো কিছু হলেই আমার দোষ নাকি? মালিহা খান রেগেমেগে রুম থেকে বেরিয়ে গেছেন। খান বাড়ির মানুষদের মন বুঝা দুষ্কর, এই ভালো এই খারাপ। মালিহা খান আবিরের পছন্দ মতো খাবার রান্না করতে ব্যস্ত। মেঘ সোফায় বসে আছে, সামনে টিভি চলছে, তবে মেঘের নজর মেইন গেইটে। অনেকক্ষণ পর আবির বাসায় আসছে। আবিরকে দেখেই মেঘ টিভি বন্ধ করে উঠে দাঁড়িয়েছে। মালিহা খান রান্নাঘর থেকে বেরিয়ে আসছেন। আবির আম্মুর সাথে কথা বলার ফাঁকে মেঘকেও এক পলক দেখে নিল।
মেঘ নিরেট দৃষ্টিতে আবিরকে পরখ করছে। এই এক সপ্তাহেই আবিরের মুখটা শুকিয়ে গেছে, চোখগুলো ফুলা ফুলা। আবির বেশি কথা না বলেই ফ্রেশ হতে উপরে চলে গেছে। কিছুক্ষণ পর নিচ থেকে আলী আহমদ খান ডাকলেন। আবির নিচে আসতেই আলী আহমদ খান জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে? কাছেই। কেন? কাজ ছিল। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন, নিজেকে কি মনে করো তুমি? আবির মৃদু হেসে বলল, আপাতত আপনার অযোগ্য সন্তান। মজা করতেছ? আবির তপ্ত স্বরে বলল, সরি আব্বু, আপনার সাথে মজা করার মতো যোগ্যতা আমার নেই। তা এই এক সপ্তাহে কি নিরীক্ষণ করলে? নিজের আদতে লাগাম দেয়া। আমার ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকলে অনুগ্রহ করে আমাকে মাফ করবেন। আর 3টা প্রজেক্টের কাজ মোটামুটি শেষ, আগামী 3 দিনে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, ভাইজান তোমার মাথা কি ঠিক আছে? ছেলেটা 1 সপ্তাহ পরে বাসায় ফিরেছে। কথায় আগে খাওয়া দাওয়া করাবে তা না ব্যবসা নিয়ে আলোচনা শুরু করেছ? মোজাম্মেল খান আবিরের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বললেন, তোমার আব্বুর কথায় কিছু মনে করো না। চলো, খাবে চলো। আবির ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, সরি চাচ্চু, সেদিন আপনার সাথে ওইরকম ব্যবহার করা আমার একদমই উচিত হয়নি। প্লিজ কিছু মনে রাখবেন না। দূর বোকা ছেলে। তুমি আমার সন্তান সমতুল্য। সন্তানরা ভুল করবে, এটাই স্বাভাবিক। যা হয়েছে সব ভুলে যাও। চলো খাবে এসো। মেঘ আর মিম ড্রয়িং রুমের এক কর্নারে দাঁড়িয়ে সব দেখছে। তানভীর বাসায় নেই, ফিরতে একটু দেরি হবে বলেছে। ইকবাল খান 2 দিন হলো সিলেট গেছেন। আদিও ঘুমিয়ে পড়েছে। খাবার টেবিলে এখন আলী আহমদ খান, মোজাম্মেল খান, আবির, মিম আর মেঘ। মেঘ আবিরের বিপরীতে বসায় স্বাভাবিকভাবেই বারবার আবিরের দিকে তাকাচ্ছে। কিন্তু আবির প্রতিবার নিজের নজর সরিয়ে নিচ্ছে। আবিরের কর্মকাণ্ডে মেঘ একদিকে যেমন বিরক্ত হয়ে যাচ্ছে, অন্যদিকে আব্বুর আচরণে বেশ অবাকও হচ্ছে। আলী আহমদ খান আজ অল্প বিস্তর রাগ দেখালেও মোজাম্মেল খান একবারের জন্য মুখ কালো করেও কথা বলেননি। মেঘ খাবার শেষ করে এক মুহূর্ত দেরি না করেই নিজের রুমে চলে গেছে। বন্যাকে কল দিয়ে আবিরের ফেরার কথা বলেছে, তারপর ফোন রেখে বেকুনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে কিছু ভাবছে। আচমকা পেছনে থেকে আবির ডাকল, ম্যাম। মেঘ হাতকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো, তবে কিছুই বলল না। আবির আবারও বলল, নিজেকে কষ্ট দেয়া ছাড়া আপনার আর কোনো কাজ নেই তাই না? মেঘ আর চোখে আবিরকে খানিক দেখে গম্ভীর কণ্ঠে বলল, না। আবির মলিন কণ্ঠে বলল, ভালো। মেঘ নিরেট কণ্ঠে বলতে শুরু করল, বাসা থেকে চলে যাওয়ার আগে কেউ কি একবারের জন্য আমার কথা ভেবেছিল? আর যাওয়ার পরও একটা বারের জন্য কল দিয়ে নিজের অবস্থা জানানোর প্রয়োজন মনে করল না? এত নিষ্ঠুর কিভাবে হয় মানুষ? আবির তপ্ত স্বরে জিজ্ঞেস করল, কেমন আছেন? বেঁচে আছি। আবির মলিন হেসে বলল, ঠিক আছে। আবির চলে যেতে নিলেই মেঘ আবারও ডাকল, আবির ভাই। আবিরের চিরচেনা জবাব, হুমুম। তবে আজ উত্তরে তেমন প্রাণ নেই। মেঘ ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কোথায় ছিলেন? ছিলাম কোনো এক জায়গায়। মেঘ হঠাৎই ভেজা কণ্ঠে বলে উঠল, 1 সপ্তাহ নিখোঁজ হয় কিভাবে ছিলেন আপনি? আমি আপনাকে কত শতবার কল দিয়েছি। আর একটু হলে মরেই যেতাম। আবির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মনমরা হয়ে বলল, 1 সপ্তাহেই এত ক্লান্ত হয়ে পড়েছেন? মনে জোর না থাকলে সামনের ঝড়টা কিভাবে সামলাবেন, ম্যাম? আবিরের কথা শুনে মেঘের কোমলপ্রাণ হৃদয় মুষড়ে উঠল। সহসা উদাস চোখে তাকালো আবিরের পরিশ্রান্ত ধৃষ্টতায়। আবিরের দুচোখ বন্ধ, ব্যর্থতার গ্লানি মুখে ফুটে উঠেছে। কোনো এক অজ্ঞাত ক্লেশে আবিরের বুকের ভেতরটা ভারী হয়ে আছে। মেঘ রাশভারী কণ্ঠে বিড়বিড় করল, আপনি পাশে থাকলে আমি সব ঝড় নীরবে সয়ে যাব। আবির দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুলল। এক পলক মেঘের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, নগর জুড়ে বৃষ্টি নামুক, আমায় সুরে ভাসিয়ে ফেলুক, তবুও সহিঞ্চুতায় তোকে পরিপূর্ণ রাখুক। আবির মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ মুখ ভার করে বারান্দায় দাঁড়িয়ে জানালা দিয়ে আবিরের দিকে তাকিয়ে রইল। সময় যত এগুচ্ছে পরিস্থিতি ততই বেসামাল হচ্ছে। মনের আড়ালে জমে থাকা সুপ্ত অনুভূতিগুলো বিষাক্ত হতে শুরু করেছে। সপ্তাহ কেটে যাচ্ছে, আবিরের ভাবগতিকে এসেছে বিশাল পরিবর্তন। বাসায় ফেরার পর থেকে আবির একদম নিশ্চুপ হয়ে গেছে।
আব্বু চাচুদের সাথে কোনো প্রকার কথা বলে না, এমনকি ঠিকমতো বাসায়ও ফিরে না। 3টা প্রজেক্ট শেষ হয়েছে, বাকি 2টার কাজ একা হাতে সামলাচ্ছে। কখনো রাত 23টায় বাসায় ফিরে, কখনো বা ফিরেও না। মেঘ দিনে কয়েকবার করে কল দিয়ে আবিরের খোঁজ নেয়, তবে ইদানিং আবির মেঘের সাথেও তেমন কথা বলে না। সব সময় দায়সারা ভাব নিয়ে কথা বলে। মেঘ কিছু জিজ্ঞেস করলে শুধু উত্তর দেয়, নিজ থেকে কিছুই বলে না। মেঘও কিছুদিন যাবৎ বিষয়টা খেয়াল করছে। আবিরকে জিজ্ঞেসও করেছে, কিন্তু আশানুরূপ কোনো উত্তর পায়নি। আবিরের নিস্তব্ধতা আর সহ্য করতে পারছে না মেয়েটা। মোজাম্মেল খানও ইদানিং আবিরের সাথে বেশ শান্ত স্বরে কথা বলেন। কিন্তু আলী আহমদ খানের মনে আবিরের প্রতি ক্ষোভের অন্ত নেই। আজ সকালে খাবার টেবিলে সবার উপস্থিতিতে আলী আহমদ খান আবিরকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তোমার যে আগামীকাল ফ্লাইট, এটা কি সবাই জানে? বড় আব্বুর মুখ থেকে এমন প্রশ্ন শুনে মেঘ হতর্কিতে চোখ বড় করে তাকালো। আবির এক নজর মেঘকে দেখে গম্ভীর স্বরে বলল, না, বলা হয়নি এখনো। মালিহা খান কথাটা শোনামাত্রই রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিসের ফ্লাইট? আলী আহমদ খান মেকি স্বরে বললেন, কেন তোমার আদরের ছেলে তোমাকে কিছু জানায়নি? মালিহা খান ভারী কণ্ঠে প্রশ্ন করলেন। আবির, কিছু বলছিস না কেন? আবির মাথা নিচু করে গাম্ভীর্যের স্বরে জবাব দিল, একটা প্রজেক্টের কাজে কয়েক মাসের জন্য দেশের বাহিরে যেতে হবে। অপ্রত্যাশিত বাক্য কর্ণকুহরে প্রবৃত্ত হওয়া মাত্রই মেঘের সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আখি যুগল পূর্বের তুলনায় আরো বেশি প্রশস্ত হয়ে গেছে। বুকের ভেতর কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। মনে হচ্ছে মেঘের হৃদয়ের উষ্ণ অনুভূতিরা মেঘের গলা চেপে ধরেছে, নিঃশ্বাস নিতে পারছে না। বুকের ভেতরের তোলপাড় চোখে মুখে ফুটে উঠতে বেশি সময় লাগলো না। মেঘের দৃষ্টি নিরেট, চোখে নেই কোনো লুকোচুরি, ভ্রু যুগল কুঁচকে আছে। দৃষ্টি জুড়ে আহাজারি, দু চোখ ছলছল করছে। মালিহা খান আর্তনাদ করে উঠলেন, পড়াশোনার নাম করে 7টা বছর দূরে ছিলি, কিচ্ছু বলিনি আমি। আর সহ্য করতে পারবো না, কোথাও যাবি না তুই? মালিহা খান আলী আহমদ খানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, আপনারা কি শুরু করেছেন? ব্যবসার নাম করে প্রতিনিয়ত আমার ছেলেটার সাথে যা তা আচরণ করছেন। আমার ছেলে কোথাও যাবে না। টাকা পয়সার প্রয়োজন নেই, আমি চাই আমার ছেলে আমার চোখের সামনে থাকুক। আলী আহমদ খান রাশভারী কণ্ঠে বললেন, আমি তোমার ছেলেকে জোর করিনি, তোমার ছেলে নিজে বুঝে শুনে প্রজেক্ট নিয়েছে। তাছাড়া এই সিদ্ধান্ত আরো 45 মাস আগেই নেওয়া হয়েছে। তোমার ছেলে বাসায় কাউকে বলতে বারণ করেছিল, তাই বলিনি। আগামীকাল ফ্লাইট, এজন্য বাধ্য হয়ে বলতে হচ্ছে। মালিহা খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, তোর আব্বু কি বলছে? আবির আবির মায়ের হাতে হাত রেখে শীতল কণ্ঠে বলল, মাত্র কয়েক মাসের ব্যাপার আম্মু। এবার তোমার অপেক্ষা দীর্ঘ হবে না, কথা দিচ্ছি। আবিরের ভেজা কণ্ঠের কথা শুনেও মালিহা খান নিজেকে সামলে নিতে পারলেন না, কান্নারত কণ্ঠে বললেন, তোদের যা ইচ্ছে কর, আমি আর কিছুই বলবো না। মালিহা খান নিজের রুমে চলে গেছেন। হালিমা খান আর আকলিমা খানও সেদিকেই ছুটলেন। সবাই ঘাড় ঘুরিয়ে মালিহা খানের রুমের দিকে তাকিয়ে আছে, অথচ মেঘের নজর আবিরের অভিমুখে। আশপাশের ভ্যাপসা গরমে মেঘের শরীর ঘেমে যাচ্ছে, তবুও ভাতের প্লেটে হাত রেখে নিস্তব্ধ হয়ে চেয়ে আছে। আবির মেঘকে দেখে সেকেন্ডের মধ্যে চোখ নামিয়ে নিয়েছে। গত 1 সপ্তাহ যাবৎ আবির মেঘের চোখে চোখ রাখে না, সামনাসামনি দেখা হলেও মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যায়। তাছাড়া যথাসম্ভব বাসা থেকে দূরেই থেকেছে। আজও আবির সেই চোখে তাকাতে পারছে না। ওই দুচোখে তাকালেই আবির বিধ্বস্ত হয়ে যাবে। যখন থেকে প্রজেক্ট বিষয়ে কথা হয়েছে তখন থেকেই আবির মেঘকে অল্প বিস্তর বুঝাতে শুরু করেছে। সরাসরি না বললেও কৌশলে অনেকবারই বুঝিয়েছে। যেই মিনহাজের প্রতি আবিরের একরাশ আক্রোশ ছিল, যারা মেঘের আশেপাশে ভিড়লেও আবিরের মেজাজ গরম হয়ে যেত, সেই মিনহাজদের সাথে জোরপূর্বক মেঘের সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছে, যাতে আবিরের অবর্তমানে নিজেকে নিঃসঙ্গ মনে না হয়। মেঘকে সর্বক্ষণ সহিষ্ণু আর ধৈর্যের কথায় বলে এসেছে। আলী আহমদ খান হঠাৎ ভনিতা না করেই জিজ্ঞেস, কেন আবির, তুমি কি কোনো বিষয়ে কিছু বলতে চাও? আবির শটান দাঁড়িয়ে চোয়াল শক্ত করে জবাব দিল, না, আমার কিছুই বলার নেই।
আবির বেসিন থেকে হাত ধোবে সরাসরি আম্মুর রুমে চলে গেছে। একে একে সবাই খাওয়া শেষ করে উঠে যাচ্ছে, অথচ মেঘ তখনও থম মেরে বসে আছে। মেঘের নীরবতায় চারপাশ স্তব্ধ হয়ে আছে। তানভীর এক পলক মেঘকে দেখে কিছু না বলেই উঠে গেছে। মিম ২-৩ বার মেঘকে ডেকেছে, কিন্তু মেঘ পাথরের মতো শক্ত হয়ে আছে। এতক্ষণ যাবৎ বুকের ভেতরে যে তলপাড় চলছিল, এখন তার ছিটেফোঁটাও বাহিরে প্রকাশ পাচ্ছে না। ছলছল করা দু চোখের পানি শুকিয়ে গেছে, গলায় আটকে যাওয়া নিঃশ্বাসটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে গেছে। আবির, আলী আহমদ খানরা সবাই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। মেঘ নিজের রুমের দরজা বন্ধ করে সেই যে দেয়াল ঘেঁষে বেকুনিতে বসেছিল, সারাদিনে ১ ইঞ্চিও নড়েনি, সূর্যের প্রখর উত্তাপ নীরবে সহ্য করে নিয়েছে আর মনে মনে আবিরের কথা ভাবছে। আবির বলেছিল, কাউকে অনেক বেশি সহিষ্ণু হতে হবে। মেঘ সেদিনই কোনো এক ঝড়ের আশঙ্কা করেছিল, তবে সেই ঝড়টা যে তাকে প্রস্তরে পরিণত করে ফেলবে সেটা বুঝতে পারেনি। মেঘের ফোনে একের পর এক কল বাজতেছে, মিম কিছুক্ষণ পর পর দরজায় এসে ডাকছে, কিন্তু মেঘ বেলকনি থেকে একবারের জন্য উঠছে না। সরাসরি রোদের প্রখরতা কখনোই সহ্য করতে পারে না মেয়েটা, অল্পতেই মাথা ব্যথা শুরু হয়ে যায়, অথচ আজ দিব্যি ঘন্টার পর ঘন্টা বসে আছে, মাথা ব্যথা অনুভব করার মতো শক্তি পর্যন্ত অবশিষ্ট নেই। রুমে এসে ফোন হাতে নিতেই দেখল আবিরের নাম্বার থেকে অনেকগুলো কল আসছে। অন্য সময় আবিরের নাম্বার থেকে একটা কল আসলেই আনন্দে মেঘের মন নেচে উঠত, অথচ আজ এতগুলো কল আসার পরও চোখে কোনো উজ্জ্বলতা নেই, শুকনো ঠোঁটে হাসির রেশ মাত্র নেই, কান্নায় মেঘের বুক ভেঙে আসছে, তবুও কাঁদতে পারছে না। এমন সময় আবির আবারও কল দিয়েছে। মেঘ কাপা কাপা হাতে রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে আবিরের হুঙ্কার আসলো, তুই কি আমাকে বাঁচতে দিবি না? আবিরের এমন হুঙ্কারে মেঘ অপ্রস্তুত হয়ে গেছে। দীর্ঘ সময় নিশ্চুপ থাকায় মেঘের গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আবির গম্ভীর কণ্ঠে আবারও বলল, আমি মারা গেলে শান্তি পাবি? মেঘ গলা খাকারি দিয়ে আর্তনাদ করে উঠল, বাজে কথা বলবেন না, প্লিজ। আবির নিচু স্বরে বলল, এতগুলো কল দিলাম, একবারের জন্য রিসিভ করার প্রয়োজন মনে করলি না? এটা কি ঠিক? মেঘ আমতা আমতা করে বলল, ফোনের কাছে ছিলাম না। কথায় ছিলি? মেঘ নিশ্চুপ। আবির কিছুক্ষণ নীরব থেকে আবারও প্রশ্ন করল, দুপুরে খেয়েছিস? না। আবির শক্ত কণ্ঠে বলল, তোকে ১ ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে যাবতীয় কাজ শেষ করে একেবারে রেডি হয়ে বাসা থেকে বের হবি। আমার যেন অপেক্ষা করতে না হয়। মেঘ ভনিতা ছাড়াই বলল, আমি বের হব না। আবির খানিকটা রাগী স্বরে বলে উঠল, আমি সিদ্ধান্ত চাইনি মেঘ, তোকে ১ ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চাইছি। মেঘ আর কিছুই বলতে পারল না। তীব্র অনিচ্ছা সত্ত্বেও ১ ঘন্টার আগেই বাসা থেকে বেরিয়ে রিকশায় করে রওনা দিল। বাসায় একমাত্র মিমকে বলে বেরিয়েছে। মালিহা খান সারাদিন কান্নাকাটি করে ঘুমিয়েছেন, হালিমা খান সেখানেই বসে আছেন। আকলিমা খান আদিকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়েছেন। মেঘ কিছুটা সামনে এগুতেই আবিরকে দেখল। মেঘকে দেখেই আবির জিজ্ঞেস করল, খেয়ে আসছিস? মেঘ উপর নিচ মাথা নাড়াল। পশ্চিমা আকাশ সূর্যের রক্তিম আভায় ছেয়ে আছে। আবির যথারীতি মেঘের পাশে রিকশাতে বসল। ব্যস্ততম শহরে স্বস্তির নিঃশ্বাস নেয়ার কোনো স্থান নেই। উদ্দেশ্যহীন গন্তব্যে রিকশা চলছে, কারো মুখে কোনো কথা নেই। কিছুটা নির্জন জায়গায় আবির রিকশা থামাতে বলল। রিকশা থেকে নেমে দুজনেই হাঁটতে শুরু করল। মেঘের চিবুক নামানো, কিছুটা এগুতেই আবির খুব ঠান্ডা গলায় বলল, সবাই শুনলে কষ্ট পেত, তাই আমি আগে কাউকে কিছু বলিনি। কিন্তু আমার এখন যাওয়াটা খুব প্রয়োজন। আশা করি তুই অন্ততপক্ষে বুঝবি। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচু স্বরে বলল, প্রয়োজন হলে অবশ্যই যাবেন। আবির ভ্রু কুঁচকে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, তুই কি এখনো রেগে আছিস? মেঘ হালকা হেসে বলল, না। সামনাসামনি দুটা চেয়ারে দুজন বসেছে, ২ কাপ চা অর্ডার করেছে। আবিরের চোখ মাটিতে স্থির হয়ে আছে। মেঘের চোখের দিকে ১ সেকেন্ডের জন্যও তাকাতে পারছে না। মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করল, আপনার কি শরীর খারাপ? আবির চোখ মুখ মুছে ঠিক করে বসল। ধীরে ধীরে এপাশ ওপাশ মাথা নেড়ে কাঁধ উঁচিয়ে শীতল কণ্ঠে বলল, চল উঠি। আবিরের অস্বস্তি বুঝতে পেরে মেঘ আর কিছু বলল না।
কাপে তখনও অর্ধেক চা আছে, সেভাবেই কাপ রেখে দিয়েছে। মেঘের মন ভালো করতে বাসা থেকে বের করে এনেছিল আবির, অথচ বুকের ভেতরের হাহাকারে নিজেই অস্বস্তিতে পড়ে গেছে। সময় নষ্ট না করে মেঘকে নিয়ে সরাসরি শপিং করতে গেল। বেশ কয়েকটা শপ ঘুরে মেঘের জন্য একটা স্মার্ট ওয়াচ নিয়েছে। ফোনের সাথে কানেক্ট করে মেঘের হাতে পরিয়ে দিতে দিতে গুরুভার কণ্ঠে বলল, আজকের পর থেকে ঘুম আর গোসল ব্যতীত সর্বক্ষণ এটা পরে রাখবি। তোর অবহেলায় আমার একটা কল যদি মিস হয় তারপর বুঝাবো। মেঘ নীরবে চোখ তুলে তাকাতেই আবিরের সাথে দৃষ্টি বিনিময় হলো। অতর্কিতেই আবির নিজের চোখ নামিয়ে নিয়েছে। মেঘ ভ্রু কুঁচকে বলল, ওখানে গেলে কি আপনার আমার কথা মনে থাকবে? আবির চটজলদি বলে উঠল, মনে থাকবে না কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ল, বাসায় যাব না। আবির ভ্রু কুঁচকে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কেবল আজকের রাতটায়, কাল থেকে হুটহাট জোর করার মতো কেউ থাকবে না, তুই তোর মতো থাকতে পারবি। মেঘ চোখ গোল গোল করে তাকালো, ততক্ষণে আবির সামনে চলে গেছে। মেঘও পিছু পিছু হাঁটতে শুরু করলো, টুকিটাকি কেনাকাটা শেষে বেরিয়েছে। আজ কারো মুখেই তেমন কোনো কথা নেই। অনেকটা সামনে এগুতেই দেখলো মেলা চলছে। সন্ধ্যার পর পর রাস্তায় বেশ ভিড় জমেছে। আবির মেঘের ডান হাতটা শক্ত করে ধরে রেখেছে। মেঘ উদাস ভঙ্গিতে আশপাশের মানুষজন দেখছে, কত কত কাপল ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরে ঘুরছে, একসঙ্গে বসে খাচ্ছে। এসব দেখে মেঘের বুক খুঁড়ে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো। আচমকা তাকালো হাতের দিকে। নিজের অজান্তেই মুচকি হেসে বলল, নিয়তির নির্দয়তার নিমিত্তে এই মানুষটা আমার হয়েও আমার নয়। মেঘের আনমনে আশপাশে তাকানো দেখে আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মেলায় যাবি? মেঘ ডানে বামে মাথা নেড়ে সঙ্গে সঙ্গে মুখেও বলল, যাব না। আবির মৃদু হেসে সামনে থেকে দুটা টিকিট কেটে মেঘকে নিয়ে ভেতরে ঢুকল। মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই। আবির অতি সন্তর্পণে মেঘকে নিয়ে ভেতরে ঢুকল। বাসায় এত এত কাচের চুড়ি থাকা সত্ত্বেও মেঘ একটা দোকানে দাঁড়িয়ে নতুন ডিজাইনের কাচের চুড়ি দেখছে। মেঘের চুড়ির প্রতি কৌতূহল দেখে আবির খুব যত্ন সহকারে চুড়ির ভেতর 3 আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে পরীক্ষা করে সুন্দর ডিজাইনের 3 সেট চুড়ি মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো দেখ। মেঘের হাতে অলরেডি সেইম ডিজাইনের এক সেট চুড়ি। আবির সেটা হাতে নিয়ে পরীক্ষা করে বলল, এগুলো তোর হাতে বড় হবে। ওইগুলো পর। মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে তপ্ত স্বরে বলল, কে বলছে বড় হবে? এগুলো ঠিকঠাক মতো লাগবে। আবির মলিন হেসে বলল, ওয়েট। আবির 2 সেট চুড়ি খুলে আলতোভাবে মেঘের দুহাতে পরিয়ে দিচ্ছে। বড় চুড়িগুলো ডান হাতে পরিয়েছে। মেঘ অপলক দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। আবির চুড়ি আগে গিফট করলেও এই প্রথমবার নিজের হাতে পরিয়ে দিচ্ছে। চুড়ি পরানো শেষে মেঘ দুহাত নাড়িয়ে দেখতে লাগলো। আবিরের দেয়া চুড়ির সেট খুব সুন্দর মতো লেগেছে, অন্যটা একটু বড় হওয়ায় মনে হচ্ছে খুলে পড়ে যাবে। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে প্রশ্ন করল, আমার হাতে ওই চুড়িটাই লাগবে, এটা আপনি কিভাবে বুঝছেন? আবির দুচোখ ছোট করে হাসল। কিছু বলতে গিয়েও থেমে গেল। আশপাশে তাকিয়ে মেকি স্বরে বলল, থাক, এখানে কিছু না বলি। আবিরের মুখে দুষ্টু হাসি দেখেই মেঘ ভ্রু কুঁচকাল। সঙ্গে সঙ্গে তাকালো দোকানের ছেলেটার দিকে, ছেলেটাও কেমন করে হাসছে। বিরক্তিতে মেঘ বলল, চলুন এখান থেকে। আর কিছু নিবি না? এই দোকান থেকে নিব না। ছেলেটা সঙ্গে সঙ্গে মন খারাপ করে বলল, সরি ভাবি, আমি আর হাসব না। আপনার যা পছন্দ হয় নিন। অপরিচিত এক ছেলের মুখে ভাবি ডাক শুনে মেঘ অপ্রত্যাশিতভাবে তাকালো, পরপর চোখ তুলে তাকালো আবিরের মুখের পানে। আবিরের ঠোঁটে তখনও হাসি লেগেই আছে। মেঘ এক মুহূর্তের জন্য আবিরের যাওয়ার ঘটনা বেমালুম ভুলে গেল। আবিরের হাস্যোজ্জ্বল মুখের পানে তাকিয়ে নিজেও হাসল, তারপর আদুরে ভঙ্গিতে শুধালো, আর কি নিব? আবির ওষ্ঠ যুগল আরো প্রশস্ত করে বলল, হায়রে মেয়ে মানুষ! এক সেকেন্ডেই সব ক্রোধ গায়েব। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, চলে যাচ্ছি। আবির সঙ্গে সঙ্গে মেঘের বাহু চেপে ধরে মোলায়েম কণ্ঠে বলল, এই না, তোর যা ভালো লাগে সব নিতে পারিস। আবিরের হাতে থাকা মেঘের বাহু 2 আঙুলে পরখ করে মেঘের হাতটা উপরে তুলে মেঘকে দেখিয়ে আবির আকস্মাৎ শক্ত কণ্ঠে বলল, এখন যেমন রেখে যাচ্ছি ফিরে এসে যেন তেমনই পায়। 1 ইঞ্চি এদিক সেদিক হলে সোজা বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো।
মেঘ ওষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, কেন? আবির নিরেট কণ্ঠে বলল, আমার বাড়িতে কোনো কঙ্কালের জায়গা হবে না। মেঘ মুখ ফুলিয়ে আবিরের দিকে চেয়ে আছে। আবির দোকান থেকে দুটা টিকলি হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করে একটা মেঘের কপালে ধরে মৃদু হেসে বলল, এটা একদম ঠিকঠাক। বেশ কয়েকটা আংটিও দেখে নিল। মেঘের আঙুলে পরিয়ে পরিয়ে দেখছে। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের কর্মকাণ্ড দেখছে। আবির খুব যত্ন নিয়ে প্রতিটা জিনিস পর্যবেক্ষণ করছে। একটা মেয়ের জীবনে এর থেকে বেশি চাওয়া বোধহয় আর কিছুই হতে পারে না। স্বর্ণ কিংবা হীরার চেয়েও অধিক মূল্যবান প্রিয় মানুষের থেকে প্রাপ্ত সময়, তার মনোযোগ আর ভালোবাসা। মেলা থেকে কেনা প্রতিটা জিনিসের মূল্য অতি নগণ্য, অথচ মেঘের কাছে সেগুলোই খুব মূল্যবান। মেঘের জন্য কেনাকাটা শেষ করে মিমার আদির জন্য মেলা থেকে কিছু কিছু জিনিস নিয়েছে। মেলা থেকে বেরিয়ে দুজন আবারও হাঁটতে শুরু করলো। এর মধ্যে তানভীরকে কল দিয়ে একটা রেস্টুরেন্টে আসতে বলেছে। ভিড় ঠেলে আবির মেঘের হাত ধরে হাঁটছে। আবির অবশ্য রিকশা নিতে চেয়েছিল, কিন্তু মেঘের আবিরের সঙ্গে হাঁটতে খুব ইচ্ছে করছিল, তাই রিকশায় উঠেনি। এই আবির মেঘের হাতটা শক্ত করে ধরে আছে, এতেই মেঘের বিষাদে ঢাকা মন ভালো হয়ে গেছে। কিন্তু রিকশায় উঠলে আবারও সেই কোমল মনে বিষাদ ভরে যাবে, তাই সে কোনোভাবেই রিকশায় উঠবে না। আবির আর মেঘ একটা রেস্টুরেন্টে ঢুকলো। মেঘকে একটা টেবিল দেখিয়ে আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আবির চলে যেতেই তিনটা মেয়ে মেঘের সামনে হাজির হলো। মেয়েগুলো দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দরী, আবার সাজুগুজুও করেছে, তবে বয়সে মেঘের থেকে অনেক বড় হবে। মেঘ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তিনটা মেয়ের মধ্যে একজন বলে উঠল, তোমার পাশে ছেলেটা আবির ছিল না? মেঘ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে নিরেট কণ্ঠে বলল, হ্যাঁ। কেন? আরেকটা মেয়ে আহ্লাদি কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি বুঝি আবিরের গার্লফ্রেন্ড? মেঘ ঢোক গিলল। আবিরের প্রতি মেঘের তীব্র প্রেমানুভূতি, সেই সাথে আবিরের যত্নে দুজনের সুপ্ত প্রেমের সম্পর্ক অস্বীকার করার উপায় নেই। আবির মুখ ফুটে এখনো কিছু না বললেও মেঘ মেয়েগুলোর সামনে শান্ত স্বরে বলল, জি। মেয়েগুলো একজন আরেকজনকে ধাক্কা দিয়ে বলল, বলছিলাম না গার্লফ্রেন্ড, দেখলি তো? মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, আপনারা কারা? আর আবির ভাইকে কিভাবে চিনেন? একটা মেয়ে কপাল গুটিয়ে বলল, আবিরকে ভাই ডাকছো কেন? বয়ফ্রেন্ডকে কেউ ভাই ডাকে? মেঘ চিবুক নামিয়ে মৃদুস্বরে বলল, উনি আমার চাচাতো ভাই। কিন্তু আপনারা কারা? এবার মেয়েগুলোর ধাক্কাধাক্কি বেড়ে গেছে। তাদের মধ্যে একজন মিষ্টি করে হেসে বলল, ও আচ্ছা, তুমি তবে সে যার জন্য আবির কলেজে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি। বাড়িতে পড়ি থাকলে বাহিরে পেতনি দেখার তো প্রশ্নই আসে না। মেঘ অবাক চোখে তাকিয়ে আছে। আরেকটা মেয়ে বলে উঠল, আমরা তোমার বয়ফ্রেন্ডের সাথে একই কলেজে পড়তাম। আজ এত বছর পর হঠাৎ মেলার মধ্যে আবিরকে দেখলাম, তার পাশে তুমি ছিলে। আবিরের যত্ন দেখেই সন্দেহ করেছিলাম তুমি নিশ্চয় আবিরের প্রেমিকা হবে। তাই সিউর হতে তোমাদের ফলো করে এখান পর্যন্ত এসেছি। বাই দ্য ওয়ে, তুমি খুব লাকি যে আবিরের মতো একজন মানুষ পেয়েছো। আরেকটা মেয়ে চাপা স্বরে বলল, যত্নে রেখো আমার অতীতের ক্রাশকে। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, জি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। ফি আমানিল্লাহ। এখন আসি। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, চলে যাবেন কেন? উনি এখনই চলে আসবে, বসুন আপনারা। আমাদের সাথে ডিনার করুন। মেয়েগুলো উদাস ভঙ্গিতে বলল, আবির যদি এসে আমাদের এখানে দেখে নিশ্চিত ভাবতে তোমার কাছে উল্টাপাল্টা কথা লাগাচ্ছি। থাক, তোমরা আনন্দ করো, আসি। পাশের মেয়েটা আবারও বিড়বিড় করে বলল, ক্রাশের প্রেমিকাকে দেখেই পেট ভরে গেছে। আজ রাতে কিছু না খেলেও চলবে। যেতে যেতে পাশের জন ধমক দিল, মুখটা বন্ধ রাখো তোর, মেয়েটা কি ভাবছে কে জানে। মেয়েগুলো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে। এর মধ্যে আবির হাত মুখ ধুয়ে চলে আসছে। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে মেঘের দিকে তাকালো। মেঘ তখনও সেদিকে তাকিয়ে আনমনে হাসছে। আবির পেছনে ঘুরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? এভাবে হাসছিস কেন? পরিচিত কেউ আসছিল? মেঘ হেলান দিয়ে বসে আবিরের দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, আপনার গার্লফ্রেন্ড আসছিল। আবির কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে প্রখর তপ্ত স্বরে শুধালো, আমার গার্লফ্রেন্ড মানে? মেঘ হেসে আবারও বলল, আহারে মেয়েটা আপনাকে কত ভালো।
বলতেই আবিরের চোখে চোখ পড়ল। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে শানিত কণ্ঠে বলল, আজে বাজে কথা একদম বলবি না। এমন সময় তানভীর এসে রাগান্বিত কণ্ঠে বলল, সমস্যা কি তোমার? আমার বনুটাকে বকা দেয়া ছাড়া আর কোনো কাজ নেই তোমার? আবির মুখে পূর্বের মতো গাম্ভীর্যতা রেখে আবারও বলল, আমাকে বলছিস কেন? তোর বোনকে জিজ্ঞেস কর। তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে বনু? মেঘ সাফাই দেয়ার স্বরে বলল, এক মেয়ে বলছে আবির ভাই নাকি তার ক্রাশ ছিল, তাই আমি মজা করছিলাম। তানভীর সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, কোনটা আসছিল? মেঘ চোখ বড় করে বিস্ময় সমেত তাকিয়ে বলল, কোনটা মানে? কয়জনের ক্রাশ উনি? আবির আকস্মাৎ টেবিলের নিচে তানভীরের পায়ে পা চেপে ধরে অগ্নিদৃষ্টিতে তাকালো। তানভীর মজার ছলে বলল, আসলে ভাইয়াকে তো অনেক মেয়েই পছন্দ করে, কিন্তু ভাইয়া কাউকে পাত্তা দেয় না। মেঘ মুচকি হেসে বলল, হ্যাঁ, জানি। আবির আর তানভীর দুজনেই মেঘের দিকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। কোন মেয়ে আসছিল, কি বলছে, এসব ভেবেই দুই ভাই আঁতকে উঠছে। তানভীরের সাথে ইদানিং সম্পর্ক ভালো হওয়ায় মেঘ অনেক কথায় তানভীরের সামনে বলে দেয়, কিন্তু তাই বলে এই না যে প্রেমিকের এক্স ফ্যানের কথাও অতর্কিতে ভাইয়ের সামনে বলতে থাকবে। তিনজন একসাথে খাওয়া দাওয়া করে বেরিয়েছে। আবির তানভীরকে উদ্দেশ্য করে বলল, তুই ওকে নিয়ে বাসায় যা। মেঘ সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, আপনি বাসায় যাবেন না? তানভীর মিটিমিটি হেসে বাইক স্টার্ট দিতে চলে গেছে। আবির মলিন হেসে বলল, রাকিবদের সাথে দেখা করে বাসায় ফিরব। মেঘ আস্তে করে বলল, তাড়াতাড়ি ফিরবেন। মেঘ বাসার মেইন গেট পার হতেই সবাই এক দৃষ্টিতে মেঘের দিকে তাকালো। জিজ্ঞেস করতে যাবে এমন সময় পেছনে থেকে তানভীর এসে বলল, কিরে বনু, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই না মিমার আদির জন্য জিনিস কিনলি? ওদের দেয়। মেঘ সঙ্গে সঙ্গে আদিকে নিয়ে মিমের রুমে চলে গেছে। আলী আহমদ খান ভারী কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে? তানভীর তড়িৎ বেগে জবাব দিল, মেলা হইতেছে তাই বনুকে নিয়ে মেলায় গিয়েছিলাম। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা দুই ভাইবোন একসঙ্গে বের হতে না বারণ করেছিলাম? তানভীর ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, মনে ছিল না, এরপর থেকে বনুকে রিকশায় পাঠিয়ে আমি বাইকে আসব। তাহলে হবে তো। আলী আহমদ খান হেসে বললেন, বোনকে একা নিয়ে গেলে? মিমার আদিকে নিলে না কেন? তানভীর মেকি স্বরে বলল, তিনজনকে একা সামলানো সম্ভব না। পরবর্তীতে বাসার সবাই মিলে একদিন যাব। আলী আহমদ খান আবারও প্রশ্ন করলেন, আবির কোথায়? তানভীরের স্বাভাবিক জবাব, রাকিব ভাইয়াদের সাথে অফিসিয়াল মিটিং করছে। মোজাম্মেল খান ভ্রু উঁচিয়ে বললেন, অফিসিয়াল মিটিং? তানভীর রাশভারী কণ্ঠে বলল, ভাইয়া চলে গেলে সম্পূর্ণ দায়িত্ব তো রাকিব ভাইয়া আর রাসেল ভাইয়াকেই নিতে হবে। তার জন্য মিটিং প্রয়োজন না? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন। বাসায় কখন ফিরবে? মিটিং শেষ হলে। ঠিক আছে, তুমি রুমে যাও। তানভীর স্বাভাবিকভাবেই রুমে চলে গেছে। মিমোদের জিনিসপত্র দিয়ে মেঘ নিজের রুমে এসে ফ্রেশ হয়ে চুল খুলে মাথায় টিকলি, নতুন কেনা বড় বড় ঝুমকা, হাত ভর্তি চুড়ি, কোমরে বিছা পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। আজকের পরা প্রতিটা জিনিসই আবির ভাইয়ের পছন্দ করে কেনা। মেঘ একবার ওড়না দিয়ে ঘোমটা দিচ্ছে, আবার ঘোমটা তুলে নিজের লাজুক মুখখানা দেখছে। আচমকা মেঘের মনে বিষাদের ছায়া নেমে আসলো। মনে পড়ে গেল আবির ভাইয়ের চলে যাওয়ার কথা। ঠোঁটে লেগে থাকা হাসি মুহূর্তেই বিলীন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সব খুলে ফেলেছে। চুলে হাত খোপা করে বিছানার এক কোণে চুপটি করে বসে পড়েছে। মনে মনে ভাবছে ছোট থেকে ফেলে আসা সব স্মৃতি। আকস্মাৎ মেঘের মনে পড়ল, আজ থেকে প্রায় 9 বছর আগের কথা, যখন প্রথমবারের মতো আবিরের দেশ ছাড়ার কথা হচ্ছিল। আবির আকুল কণ্ঠে বারবার মেঘকে জিজ্ঞেস করেছিল, তুই কি চাস আমি তোকে ছেড়ে চলে যাই? প্লিজ মেঘ, তুই একবার বল যেতে হবে না। আমি সত্যি সত্যি যাব না। কিছু তো বল, প্লিজ। অথচ মেঘ সেদিন একবারের জন্যও মুখ খুলেনি। এমনকি আবিরের আকুল কণ্ঠে বলা কথাগুলোর মানেও বুঝার চেষ্টা করেনি। তীব্র অভিমান বুকে জমিয়ে রেখেছিল, যার জন্য বাধ্য হয়ে সেদিন আবিরকে কাটা বেছানো পথকেই বেছে নিতে হয়েছিল। তখন আবির বাড়ি ছাড়ায় সবচেয়ে বেশি খুশি হয়েছিল মেঘ, অথচ আজ সম্পূর্ণ উল্টো। আজ সবচেয়ে বেশি কষ্ট মেঘই পাচ্ছে।
মালিহা খানকে বুঝানোর পর উনি মেনে নিয়েছেন, কিন্তু মেঘ কোনো কিছু বুঝার অবস্থাতেই নেই। আবিরের উপস্থিতি ছাড়া মাত্র 7 দিনেই মেয়েটা আধমরা হয়ে গিয়েছিল। সেখানে 7 সমুদ্র পার হয়ে আবির চলে যাবে এটা সে কোনোভাবেই মানতে পারছে না। ঘণ্টা দুয়েক যাবৎ মেঘ এলোপাতাড়ি ভাবনায় মগ্ন। হঠাৎ ভাবনার মাঝে আগমন ঘটে আবিরের 3 বান্ধবী, যাদের মধ্যে একজন বলেছিল, তুমি তবে সে যার জন্য আবির কলেজে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি। বাড়িতে পড়ি থাকলে বাহিরে পেতনি দেখার তো প্রশ্নই আসে না। এটুকু মনে পড়তেই মেঘ আকস্মাৎ সোজা হয়ে বসল। রেস্টুরেন্টে বিষয়টা সেভাবে ভেবে দেখেনি, তবে এখন এটার মানে বেশ বুঝতে পারছে। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করল, তবে কি আবির ভাই আমাকে তখন থেকেই ভালোবাসতেন? মেঘের হৃৎস্পন্দন জোরালো হতে শুরু করেছে, আচমকা বুকের বা পাশে তীব্র শূন্যতা অনুভব হচ্ছে। 9 বছর যাবৎ আবির ভাইকে কত কষ্ট দিয়েছে সেসব ভেবেই মেঘের কলিজা কাঁপছে। যদিও মেঘ শিউ না এটা কেবল সন্দেহ, তবুও মেঘ স্তব্ধ হয়ে গেছে। কোনো কিছু ভেবে না পেয়ে দ্রুত রুম থেকে প্রস্থান নিয়ে ছুটল আবিরের রুমের দিকে। ততক্ষণে রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা 11:12টার ঘরে। আবিরের রুমের দরজা চাপানো, তবুও ইতস্তততা ছাড়াই মেঘ দরজা ধাক্কা দিল। ছুটে গেল রুমের ভেতর, কিন্তু আবির রুমে নেই। রুমে লাগেজ সাথে প্রয়োজনীয় সবকিছু গুছানো দেখেই মেঘের বুকটা আবারও ছাদ করে উঠল। রুমে ফোন দেখে শিউর হলো আবির বাসায়ই আছে। রুমে আবিরকে না পেয়ে সোজা ছুটল ছাদের দিকে। ছাদের কার্নিশে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে আবির, দৃষ্টি আকাশের পানে। মেঘ দরজায় দাঁড়িয়ে ঘন ঘন শ্বাস ফেলে তাকালো আবিরের দিকে। আবিরের পেছনে সাইড দেখেই মেঘ বুঝতে পেরেছে। বুকের ভেতরে আটকে থাকা সবটুকু নিঃশ্বাস ছেড়ে মেঘ আবারও ছুটল। আবির গভীর মনোযোগ সহকারে অসীম আকাশে তাকিয়ে আছে। মেঘের নুপুরের শব্দ আবিরের কর্ণকুহরে প্রবেশের আগেই মেঘ পেছনে থেকে আবিরকে ঝাপটে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আকস্মিক ঘটনায় আবির এক পা সামনে এগিয়ে ছাদের সাইডের দেয়ালে হাত চেপে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করল। মেঘের ছোট্ট ছোট্ট দুটা হাত আবিরের বুকের উপর। মেঘের অবাধ কান্নায় আবিরের পিঠের দিকে টি শার্ট ভিজে যাচ্ছে। আবির এক হাতে নিজের দুচোখ মুছে মেঘকে খানিকটা ছাড়িয়ে সামনে ঘুরল। মেঘ এবার অতর্কিতে আবিরের প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়েছে। মেঘের গগন বিদায়ী কান্নায় প্রকৃতি স্তব্ধ হয়ে গেছে, ছাদে বয়ে যাওয়া হিমশীতল হাওয়াও থেমে গেছে। পূর্ণিমার চাঁদে আলোকিত ছাদে আবির আর মেঘ ব্যতীত কোথাও প্রাণের অস্তিত্ব নেই। ধীরে ধীরে মেঘের কান্নার মাত্রা বেড়েই চলেছে। আবিরের গলা দিয়েও কোনো আওয়াজ বের হচ্ছে না, মেঘকে সান্ত্বনা দেয়ার মতো কোনো ভাষাও খুঁজে পাচ্ছে না। কয়েক মুহূর্ত নিস্তব্ধ থেকে আবির আচমকা নিজের এক হাত মেঘের কোমরের কিছুটা উপরে, আর এক হাতে পিঠ বরাবর রেখে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের স্পর্শ অনুভব করা মাত্র মেঘ আবিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, জোরে শব্দ করে কাকুতি শুরু করেছে। এই প্রথমবার আবির মেঘকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে, প্রশস্ত হাতের সবটুকু সামর্থ্য দিয়ে তার প্রেয়সীকে আলিঙ্গন করেছে। এর আগে যে কয়বার ধরেছে ততবারই আবির দূরে থেকেছে। তবে আজ দুজনের মাঝে 1 ইঞ্চির দূরত্বও নেই। দুটা নিষ্কুলস হৃদয়ের মানুষের কান্নাতেই একে অন্যের হৃদয়ের ক্লেশ উপলব্ধি করছে। আবির কিছুটা নিচু হয়ে মেঘের মাথার উপর আলতোভাবে নিজের গাল ছোঁয়াতেই আবিরের চোখের কার্নিশ ঘেঁষে এক ফোঁটা অশ্রু মেঘের কেশরাজ ভেদ করে ভেতরে চলে গেছে। কান্নার তোপে মেঘ সেই নোনাজল উপলব্ধিও করতে পারেনি। আবির সঙ্গোপনে দীর্ঘনিশ্বাস ছেড়ে মেঘের মাথায় নিজের মাথা কাত করে রাখতেই মেঘ আবিরের প্রশস্ত বুকে নিজের মুখ চেপে ধরেছে। আকস্মাৎ মেঘের খোপার বাঁধন খুলে আবিরের দুহাত ঢেকে মেঘের ঘন কালো চুল পৌঁছে গেছে হাঁটুর উপর পর্যন্ত। আবিরের সুপ্ত অনুরাগের মতো কেশরাজরাও যেন লুকিয়ে ফেলেছে আবিরের ভালোবাসার বন্ধনকে। মেঘ আবিরের বুকের বা পাশে মাথা রেখে অবাধে কাঁদছে, আবির নীরবে মেঘের কান্নার গভীরতা মাপছে। প্রায় 45 মিনিট পেরিয়ে গেছে অথচ মেঘ থামছেই না। আবির বাধ্য হয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, এবার একটু থামো প্লিজ। মেঘ আরও কিছুক্ষণ কেঁদে কয়েক সেকেন্ডের জন্য থামল, তবে তখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। খানিক স্থির হওয়ায় আবিরের বুকের বাম প্রকোষ্ঠে থাকা হৃৎপিণ্ডের প্রবল স্পন্দন অনুভব করছে, যা বাহির থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। মেঘের কান্না থেমে গেছে, দু চোখ বেয়ে গড়িয়ে পড়া নোনাজলও থমকে গেছে।
মেঘ ফোঁপানো কণ্ঠে বলে উঠল, আবির ভাই, আপনি ব্যতীত আমি একেবারে নিঃস্ব হয়ে যাব। আমাকে ছেড়ে যাবেন না, প্লিজ। আবির এক হাতে মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে মোলায়েম কণ্ঠে বলল, এই বিস্তৃত নক্ষত্রমণ্ডলকে সাক্ষী রেখে আবির মেঘকে কথা দিচ্ছে, আজ থেকে ঠিক 5 মাস পর মেঘ যা চাইবে, ঠিক যেভাবে চাইবে সেভাবেই পাবে। মেঘের কোনো ইচ্ছে আমি আবির অপূর্ণ রাখব না, কথা দিলাম। শুধু একটু ধৈর্য রাখো, প্লিজ। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি এর বেশি ধৈর্য রাখতে পারছি না, আবির ভাই। আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না। আবির সহসা মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠল, তোর কিছু হলে আমি বাঁচতে পারবো না। আবিরের আর্তনাদ শুনে মেঘ আবিরের বুক থেকে মাথা উঠিয়ে বিস্মিত নয়নে আবিরের মুখের পানে তাকিয়েছে। পূর্ণিমার চাঁদের আলোতে মেঘের দুধেয়ালতা আদলে গাল বেয়ে গড়িয়ে পড়া পানির দাগগুলো মুক্তার ন্যায় চকচক করছে। মেঘের বিষণ্ণ চিত্তে নৈসর্গিক পুলক নিরূপণ হচ্ছে, উদ্বিগ্ন আদল মুহূর্তেই বদলে গেছে মণিমুগ্ধতায়। আবিরের অন্তরের মর্মভেদী প্রদাহে প্রতিনিয়ত বিধ্বস্ত হওয়া অবসন্ন ধৃষ্টতায় মুহূর্তেই স্তম্ভিত ফিরল। আবিরের অচঞ্চল চাহনি ছোট্ট মেঘের বুকের ভেতর আবদ্ধ হৃৎপিণ্ডটাকেই ক্ষতবিক্ষত করে দিচ্ছে। মেঘের পিঠ থেকে হাত সরিয়ে আবির অতীব আত্মতায় মেঘের দুচোখ মুছে দিয়েছে। মেঘ তখনও ছোট্ট হাতের সর্বশক্তি দিয়ে আবিরকে জড়িয়ে ধরে আছে। আবির গালের পানি মুছে দুহাতে মেঘের দুগালে হাত রেখে নিরেট দৃষ্টিতে তাকিয়ে পূর্বের ন্যায় আবারও জিজ্ঞেস করল, ম্যাম, আমাকে কি 5টা মাস সময় দেয়া যাবে? আবিরের আজ্ঞাসূচক প্রশ্ন শোনামাত্র মেঘের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গাল পর্যন্ত নামতেই আবির নিজের বৃদ্ধাঙ্গুলের সহিত সেই গতি থামিয়ে দিয়ে মুখে গম্ভীর ভাব বজায় রেখে বলল, মাস বাদ দিলাম, মাত্র 150 দিন হলেই চলবে। ঘুম ভাঙলেই 149 দিন চলবে। মেঘের মুগ্ধ চাহনিতে আবারও বিষাদ নেমেছে, বুকের ভেতর তীব্র অভিমান জমেছে। অভিমানী মুখখানা দেখে আবিরের বুকের যন্ত্রণা তীব্র হতে শুরু করেছে। গত দিনগুলোতে মেয়েটাকে অবহেলা করে নিজেকে যতটা শক্ত রাখার চেষ্টা করেছিল সেই সব কিছু মুহূর্তেই পরিবর্তন হয়ে গেছে। আবির নিজেকে নিরুদ্ধ করতে আকাশের পানে তাকিয়ে দুচোখ বন্ধ করে সঙ্গোপনে দীর্ঘনিশ্বাস ছাড়ল। হঠাৎ অনুভব করল আবিরের পিঠ থেকে মেঘের দুহাত সরে গেছে। আবির তৎক্ষণাৎ চোখ মেলল। ততক্ষণে মেঘের শরীর হেলে পড়ছে। আবির তড়িৎ বেগে মেঘকে দুহাতে আঁকড়ে ধরে আর্তনাদ করে উঠল, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘের নিস্তেজ দেহ আবিরের গায়ে পড়ে আছে। আবির অনর্গল ডাকছে কিন্তু মেঘের হুঁশ নেই। মেঘকে কোলে নিয়ে সোফায় হেলান দিয়ে বসিয়ে দ্রুত পানি এনে মেঘের চোখে মুখে ছিটিয়ে দিচ্ছে আর অবিরত ডেকে যাচ্ছে। সকাল থেকে করা একের পর এক অনিয়ম, মনের বিরুদ্ধে সারাদিন উত্তপ্ত ক্ষিপ্রতায় নিজেকে প্রহত করার তীব্র প্রচেষ্টা, বুকের ভেতর কষ্ট চেপে রাখার উদ্যম, তার সঙ্গে অনাবশ্যক কান্নার ফলে মেঘের দেহ নিস্তেজ হয়ে পড়েছে। মিনিট 10-এর মধ্যে মেঘ পিটপিট করে চোখ মেলল। আবির ছাদের ফ্লোরে বসে মেঘের দুহাত আঁকড়ে ধরে আকুল কণ্ঠে ডেকেই যাচ্ছে। আবিরের বিধ্বস্ত চেহারা দেখে মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। মনের অন্তরালে চলছে একের পর এক প্রশ্নের ছুটোছুটি, কিন্তু তার একটাও শ্বাসনালী পেরিয়ে মুখ পর্যন্ত আসতে পারছে না। আবির আকুল কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? আবিরের প্রশ্নে মেঘের ধ্যান ভাঙ্গে, চিবুক নামিয়ে আস্তে করে বলল, আমার মাথা কেমন করছে। আবির শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, এত পাগলামি কেন করিস? তুই তো জানিস কাঁদলে তোর মাথা ব্যথা করে, শ্বাসকষ্ট হয়, তবে কেন এমন করিস? নিজের প্রতি যত্নশীল কবে হবি? আবিরের আদরমাখা একের পর এক প্রশ্ন শুনে মেঘের অভিমানী মনে রাশি রাশি অভিমান ভর করছে। মুখটা আগের থেকেও বেশি চুপসে গেছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে উদাস ভঙ্গিতে বলল, আমি পৃথিবীর শ্রেষ্ঠ অনুৎকণ্ঠিত হব, নিজেকে প্রতিহত করে নিজেই আশাহত হব। আবির মলিন হেসে বলল, আমাকে জ্বালাতে তোর খুব ভালো লাগে, তাই না? মেঘ না চাইতেও ক্ষীণ হাসত, তবে হাসিটা পুবের ন্যায় প্রাণহীন। আবির ঠান্ডা কণ্ঠে হুমকি দিল, আমি যাওয়ার পর যদি কোনোভাবে শুনতে পারি যে তুই স্বইচ্ছায় নিজেকে নিজে আহত করেছিস, তাহলে এই আবিরকে আর পাবি না। চুপচাপ রুমে যা। মেঘ নিরাশ হয়ে বলল, আমি রুমে যাব না। আবির ফ্লোর থেকে উঠে ট্রাউজারের ধুলো ঝেড়ে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, রুম পর্যন্ত দিয়ে আসতে হবে? মেঘ আকাশের পানে তাকিয়ে উষ্ণ স্বরে বলল,
চাঁদটা খুব সুন্দর তাই না? আবির আর চোখে চাঁদের পানে তাকিয়ে মুখের গম্ভীর ভাব সরিয়ে মেকি স্বরে বলল, তোর থেকে বেশি না। মেঘ মলিন হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, যে অনলের উত্তাপে সদাই ঝলসে যাচ্ছি সেই অনলে ঘৃণাই বা ঢাললেন। আমি উন্মাদ হতে পারি তবে বিবশ নয়। আবির মেঘের পাশে সোফায় বসে নিজের হাঁটুতে দুহাতের ভর ফেলে মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলে উঠল, এজন্যই আমি বাসায় কিছু বলতে চাইনি। ভেবেছিলাম ওইখানে পৌঁছে ফোন করে জানাবো, কিন্তু আব্বু জানিয়ে দিয়ে সবকিছু এলোমেলো করে দিয়েছে। মেঘ কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, আপনি আমায় না জানিয়ে চলে যেতে পারতেন। হয়তো। মেঘ দুহাতে আবিরের বাহু শক্ত করে ধরে আবিরের শক্তপোক্ত বাইসেপে মাথা এলিয়ে মিনমিন করে বলে, আপনি বড্ড নিষ্ঠুর। আবির আর চোখে চেয়ে বলল, তাহলে নিষ্ঠুর মানুষটার পাশে বসে আছিস কেন? রুমে চলে যা। মেঘ অনুষ্ণ কণ্ঠে জবাব দিল, নিষ্ঠুর মানবের নিষ্ঠুরতা আমায় বন্দি করে ফেলেছে। আমি এখন কি করব? আবির মোলায়েম কণ্ঠে বলল, নিষ্ঠুর মানবের জন্য প্রতীক্ষা করবি। আবির একটু থেমে আবারও বলল, শুন, আমি চাই না আমার অবর্তমানে তুই নিজের উন্মুক্ত মনটাকে বন্দি করে নিজেকে কষ্ট দেস। তোর জীবন যেভাবে চলছিল সেভাবেই চলবে, বন্ধু, আড্ডা, পড়াশোনা, তাছাড়া যা যা করতে ভালো লাগে সব করতে পারিস। যদি ঘুরতে ইচ্ছে করে তানভীরকে বললেই নিয়ে যাবে, মন খারাপ লাগলে ফুপ্পির সাথে দেখা করে আসিস। সব থেকে বড় কথা, যদি কখনো আমার সাথে কথা বলতে ইচ্ছে করে তাহলে নির্দ্বিধায় কল দিস। হোক রাত 2টা কিংবা দুপুর 12টা, তোর যখন ইচ্ছে হবে তখনই কল দিবি, যা ইচ্ছে তাই বলতে পারবি। যদি মাঝরাতে টিকটিকি কিংবা ব্যাঙের স্বপ্নে ঘুম ভাঙে আর সেই স্বপ্নের কথা শেয়ার করতে ইচ্ছে হয় তবে সঙ্গে সঙ্গে আমায় কল দিবি। সব সময় মনে রাখবি, কোথাও কেউ একজন তোর চিন্তায় নিরন্তর মগ্ন আছে। মেঘ নিশ্চুপ বসে আছে। আবির গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, সেই সাথে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমি চলে যাওয়ার পর আমার নিষেধাজ্ঞা অমান্য করে যদি নিজেকে কষ্ট দেস তবে আমি আবির তোকে চিনি না। মাইন্ড ইট। মেঘ আবিরের হাত ছেড়ে সোজা হয়ে বসেছে। প্রিয় মানুষের সঙ্গ পেতে মনে সায় দিলেও আজ শরীরটা সায় দিচ্ছে না। সারাদিনের উদ্দামতা মেঘের চোখে মুখে ফুটে উঠেছে। মাথা অনবরত ঘুরছে, চোখে ঝাপসা দেখছে, নিজের সাথে নিজে বিগ্রহ করেও ঠিক থাকতে পারছে না। একবার মাথা চেপে ধরছে, একবার আকাশের পানে তাকাচ্ছে, আবার আবিরকে দেখছে। মেঘের অস্থিরতা বুঝতে পেরে আবির শান্ত স্বরে শুধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? মেঘ উপর নিচ মাথা নেড়ে বলল, হ্যাঁ, ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে। চল তোকে রুমে দিয়ে আসি। মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, আমি রুমে যাব না, এখানেই থাকব। আবির নড়েচড়ে পায়ের উপর পা তুলে বসে মেঘকে কাছে টেনে আবিরের উরুতে শুইয়ে দিয়েছে। আকস্মিক ঘটনায় মেঘের সর্বাঙ্গ শিহরিত হচ্ছে, বুকের ভেতরের টালমাটাল অবস্থা সামলাতে বারংবার ব্যর্থ হয়ে যাচ্ছে। আচমকা আবিরের সংস্পর্শ মেঘকে নাজেহাল করে তুলছে, তবে আবিরের সেদিকে বিশেষ মনোযোগ নেই। আবির ব্যস্ত মেঘের লম্বা চুল সামলাতে। মেঘের বুকের বা পাশের হৃৎপিণ্ডের কম্পন বাহির থেকে শোনা যাচ্ছে, লজ্জায় আর্স্ট হয়ে চোখই খুলতে পারছে না। সেই সঙ্গে শরীরের দুর্বলতার জন্য উঠার চেষ্টাও করতে পারছে না। আবিরের এক হাত মেঘের চুলে, খুব যত্ন সহকারে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেঘ ভেতরে ভেতরে আবিরের কোল থেকে ওঠার চেষ্টা করছে, আস্তে আস্তে সাইডে সরে যাচ্ছে। আচমকা আবির অন্য হাতে মেঘের পেটের পাশে হাত রেখে মেঘের শরীর সোফার মাঝ বরাবর এনে উষ্ণ স্বরে বলল, কথা না শুনলে সোজা রুমে ফেলে দিয়ে আসবো। তারপর কান্নাকাটি করবি না বলে দিলাম। আবিরের উষ্ণ স্পর্শে মেঘের নিঃশ্বাস আটকে গেছে, সেই সঙ্গে ভারী কণ্ঠের হুমকিতে মেঘ সম্পূর্ণ শান্ত হয়ে গেছে। চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ছাড়ছে। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, সেই সঙ্গে মেঘকে শীতল কণ্ঠে বুঝাচ্ছে। আবিরের বিস্তর আলাপচারিতার পর মেঘ ধীরে ধীরে চোখ মেলল, উজ্জ্বল আলোতে আবিরের মায়ামো মুখখানায় তাকিয়ে মনে মনে আওড়াল। এত কথা বলতে পারছেন অথচ একবারের জন্য কি ভালোবাসি শব্দটা বলা যায় না। সারা জীবনের জন্য আমাকে আপনার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেয়া যায় না। আবির শান্ত স্বরে জিজ্ঞেস করল, কি ভাবছেন? মেঘ চোখ সরিয়ে মুচকি হেসে বলল, কিছু না।
মেঘ অসীম আকাশে জ্বলজ্বল করা চাঁদের পানে চেয়ে আছে, আর আবিরের নেশাত্মক দৃষ্টি তাকিয়ে আছে মেঘের মায়াবী আদলে। আবিরের বুকের বা পাশে যেই চাঁদের অবস্থান, সেই চাঁদ আজ আবিরের কোলে শুয়ে আছে। আবির না চাইতেও আজ তার একান্ত চাঁদের রূপ আর মায় নিজেকে জাহির করতে বাধ্য হয়েছে। বেসামাল দশার কত সময় পেরিয়েছে সেদিকে কারোর হুঁশ নেই। আবিরের আত্মতায় একসময় মেঘ আবিরের কোলে শুয়েই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। আবির তখনও মায়াবী দৃষ্টিতে মেঘের ঘুমন্ত মুখখানা দেখছে। প্রায় শেষ রাতের দিকে আবির মেঘকে তার রুমে নিয়ে গেছে। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে আলতোভাবে মেঘের কপালে একটা চুমু খেয়ে ভেজা কণ্ঠে বলল, খুব মিস করব তোকে। আবির উঠে যেতে নিলে মেঘ ঘুমের ঘোরেই আবিরের টি শার্ট খামচে ধরেছে। আবির উঠতে চেয়েও থমকে গেছে। এই হাত ছাড়িয়ে চলে যাওয়া আবিরের পক্ষে অসম্ভব, তাই চুপচাপ মেঘের পাশে বসে পড়েছে। সকাল হয়ে গেছে। মেঘ হাত ঘুমে থেকেই আশপাশে তাকিয়ে নিজেকে রুমে আবিষ্কার করল। তৎক্ষণাৎ ঘড়ির কাঁটা টিক টিক করে উঠল। মেঘ চোখ ঘুরিয়ে ঘড়ির দিকে তাকাতেই দেখল ঘন্টার কাঁটা ঠিক 11টায়। মেঘ এক লাফে শোয়া থেকে উঠে আগপাচ না ভেবেই বিছানা থেকে নেমে ছুটতে শুরু করল। মাথা ঘুরছে, চোখ অন্ধকার হয়ে আসছে, তবুও মেঘ থামছে না। রুম থেকে বেরিয়ে বেলকনি পেরিয়ে আবিরের রুমের সামনে এসে থমকে দাঁড়ালো। রুমের দরজা আটকানো, দরজার বাহিরে জ্বলজ্বল করছে একটা সিলভার রঙের তালা। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বুকে হাত রেখে এক পা করে পেছাতে শুরু করলো। দু চোখ ছলছল করছে। সদ্য ঘুম ভাঙায় ঠিকমতো তাকাতে পারছে না। আচমকা আবারও ছুটতে শুরু করেছে। পাবে না জেনেও তানভীর, মিম সহ নিচের প্রতিটা রুমে আবিরকে খুঁজছে। এমনকি বাড়ির মেইন গেট পর্যন্ত ছুটে গেছে। বাসায় তেমন কোনো মানুষই নেই। মিম, আদি স্কুলে, তানভীর নিজের কাজে ব্যস্ত, মোজাম্মেল খানরা অফিসে। হালিমা খান আর মালিহা খান ডাক্তারের কাছে গেছেন। আকলিমা খান নিজের রুমে ঘুমাচ্ছেন। মেঘ মেইনগেট থেকে এক দৌড়ে ছাদে গিয়ে সোফার কাছে গিয়ে থামল। গতরাতে যে সোফায় আবিরের কোলে মাথা রেখে শুয়েছিল, সেই সোফার সামনে ফ্লোরে বসে হাউমাউ করে কান্না শুরু করেছে। সূর্যের প্রখর আলো মাথার উপরে চলে এসেছে। গতকালের রেশটায় ঠিকমতো কাটেনি, তার মধ্যে আজও তাই করছে। মেঘকে থামানোর জন্য আবির, তানভীর, মিম কেউই আজ উপস্থিত নেই। মেঘ চিৎকার করে কাঁদছে, কাঁদতে কাঁদতে বারবার দম আটকে যাচ্ছে, তবুও থামছে না। রোদের তাপে সারা শরীর ঘেমে একাকার অবস্থা, তার উপর চুল ছড়িয়ে বসে আছে। ঘন্টা দুয়েক পর মেঘ আবারও দৌড়ে রুমে গেছে। রুমে ঢুকতেই চোখ পড়ে টেবিলের উপর একটা চিরকুটে। চিরকুটে ছোট করে লেখা, ভোরের স্বপ্নের মতোই সত্যি হয়ে ফিরব কোনো এক অবসন্ন অপরাহ্নে। অপেক্ষায় থেকো, মাই ডিয়ার স্পেরো। ওয়ার্ড্রপ থেকে আবিরের সেই সাদা শার্টটা বের করে চিরকুট হাতে ধপ করে ফ্লোরে বসে দুহাতে শার্ট জড়িয়ে ধরে আবারও কাঁদতে শুরু করেছে। গতরাতে আবিরের এত করে বুঝানো সব কথা ভুলে গগন কাঁপানো কান্নায় ব্যস্ত হয়ে পড়েছে। 2টার দিকে তানভীর বাসায় আসে। কাকিয়াকে জিজ্ঞেস করে সরাসরি রান্নাঘর থেকে খাবার নিয়ে মেঘের রুমের সামনে হাজির হয়েছে। দরজায় ডাকতেই মেঘ আবিরের শার্টটা বালিশের নিচে লুকিয়ে চোখে মুখে পানি দিয়ে মুখ মুছতে মুছতে ব্রাশ হাতে নিয়ে দরজা খুলে দিল। তানভীর ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, মাত্র উঠছিস? হ্যাঁ। ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়। মেঘ হাত মুখ ধোয়ে আসতেই তানভীর ভাতের প্লেট এগিয়ে দিয়ে বলল, খেয়ে নে। খিদে নেই। পরে খাবো। তানভীর চোখ গোল গোল করে তাকাতেই মেঘ চিবুক নামিয়ে ফেলেছে। তানভীর শক্ত গলায় আবারও বলল, তোর মুখে না শুনতে সব কাজ ফেলে বাসায় আসিনি আমি। দেখি হা কর। খাওয়ানো শেষে যাওয়ার সময় মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাই কখন গেছেন? সকালে। মেঘ স্তব্ধ হয়ে বসে আছে। তানভীর চলে গেছে। মেঘ কিছুক্ষণ বসে থেকে দরজা বন্ধ করে বালিশের নিচ থেকে আবিরের শার্ট বের করে আবারও কান্না শুরু করেছে। মিম স্কুল থেকে ফিরেই মেঘেকে দেখতে আসছে। মেঘ তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রচণ্ড মাথা ব্যথায় মেঘের চেহারা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। চোখ মেলে ঠিকমতো তাকাতেও পারছে না। মিমকে জড়িয়ে ধরে আবারও কাঁদতে শুরু করেছে। সেই 11টা থেকে চলছে মেঘের নিরবধি কান্না। কখনো বেশি, কখনো বা কম। ঘড়ির কাঁটা থমকে আছে সূর্যাস্তের পূর্ব মুহূর্তে। কিছু অনুভূতিহীন শব্দ এখনো বুকের ভেতর চাপা পড়ে আছে, যা কান্না রূপে প্রতিনিয়ত বুক খুঁড়ে বেরিয়ে আসছে।
বেলকনির দেয়ালে পিঠ ঠেকিয়ে নিরেট দৃষ্টিতে তাকিয়ে আছে দূর আকাশের পানে। দু চোখ রক্তাভ হয়ে আছে, শরীরের ভেতরে ধীরে ধীরে বাসা বাঁধছে এক অজ্ঞাত অতুষ্টি। গতকাল থেকে আজ অবধি যে ঝড় মেঘের মনের উপর দিয়ে চলছে তার কোনো অন্ত নেই। রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। আবির ঠিকঠাক মতো পৌঁছেই মেসেজ করে জানিয়েছে গভীর রাত ছিল বলে কাউকে কল দেয়নি। সকাল দিকে একের পর এক কল দিচ্ছে কিন্তু বাসার কেউ কল রিসিভ করছে না, এমনকি তানভীরও কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যেই আবিরের শরীর ঘামতে শুরু করেছে। বুকের ভেতর অজানা ভয় কাজ করছে। আগপাছ না ভেবেই কল দিল আলী আহমদ খানের নাম্বারে। আলী আহমদ খান কল রিসিভ করে শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, কখন পৌঁছালে? সবকিছু ঠিকঠাক আছে? তুমি সুস্থ আছো? রাতে আসছি। জি আলহামদুলিল্লাহ। কিন্তু বাসার কেউ আমার কল রিসিভ করছে না কেন? আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, বাসায় কেউ না থাকলে কল রিসিভ করবে কিভাবে? কোথায় গেছে সবাই? হাসপাতালে। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল। কেন? কার কি হয়েছে? আলী আহমদ উদাস ভঙ্গিতে বললেন, গতকাল রাত থেকে মেঘ মামনির জ্বর, মাথা ব্যথা। এক পর্যায়ে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে, তাই বাধ্য হয়ে রাত 2টার দিকে হাসপাতালে নিয়ে গেছে। বাসার সবাই এখনো হাসপাতালেই। অভিশঙ্কায় আবিরের আখি যুগল রক্তাভ হয়ে উঠেছে, উদ্বিগ্ন আদল বদলে মুহূর্তেই রুদ্রমূর্তি ধারণ করেছে। বুকের ভেতর অবস্থিত হৃৎপিণ্ডটা ভয়ঙ্কর রকমে কাঁপছে। কপাল গুটিয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে সবটুকু শক্তি দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আবিরের অক্ষিপট ভিজে আসছে। আলী আহমদ খান কোমল কণ্ঠে বললেন, আমি আসার সময় দেখে আসছি ঘুমাচ্ছে। তুমি বরং তানভীরকে কল দাও। আবির আস্তে করে গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, রাখছি। আবির কল কেটে সঙ্গে সঙ্গে তানভীরের নাম্বারে কল দিল। আগেও বেশ কয়েকবার দিয়েছে কিন্তু তানভীর কল রিসিভ করেনি। ভেতরের ক্রোধ আবিরের তামাটে চেহারায় স্পষ্ট ভেসে উঠছে। 3বারের মাথায় তানভীর কল রিসিভ করল। তানভীর কিছু বলার আগেই আবির রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, তোরা দুই ভাই বোন কি শুরু করছিস? আবিরের রাগান্বিত কণ্ঠ শুনেই তানভীরের অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে, ঢুক গিলে ভীতু গলায় বলল, সরি ভাইয়া, একটু ব্যস্ত ছিলাম। আবির পূর্বের ন্যায় আবারও বলে উঠল, কিসের ব্যস্ততা দেখাচ্ছিস? তোর বোন হাসপাতালে ভর্তি, এটা আমাকে জানানোর মতো সময় তো নেই। এত ব্যস্ততা তোর? তানভীর ব্যস্ত ভঙ্গিতে জানতে চাইল, তোমাকে কে বলছে? আবির ক্রোধে ফুঁসে উঠল। বিরক্তি নিয়ে বলল, বাহ, তার মানে তুই আমাকে জানাতেই চাইছিলি না? তানভীর আমতা আমতা করে বলতে শুরু করল, বিষয়টা এমন না। তুমি এতটা জার্নি করে গেলে ওই অবস্থায় রাতে তোমাকে জানালে তুমি শুধু শুধু দুশ্চিন্তা করতে, সেজন্য বলিনি। আবির গম্ভীর স্বরে বলল, ও আচ্ছা, তোর বোন অসুস্থ এমনকি হাসপাতালে ভর্তি, এটা আমার জন্য খামাকা দুশ্চিন্তার বিষয়। খুব ভালো বলছিস। তানভীর খুব শান্ত গলায় বলল, ভাইয়া প্লিজ তুমি মাথাটা ঠান্ডা করো। বনুর শ্বাসকষ্ট এখন অনেকটাই কমেছে। মানসিক প্রেশার আর অতিরিক্ত কান্নাকাটি করাই এমনটা হয়েছে। ডাক্তার বলেছেন সিরিয়াস কিছু না। তবে আবির হুঙ্কার দিয়ে উঠল, তবে কি? ডাক্তার আশঙ্কা করছেন এভাবে চলতে থাকলে বড় কোনো রোগের সম্ভাবনা আছে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রাশভারী কণ্ঠে বলে উঠল, তোরা দুই ভাই বোন মিলে আমায় খুন করে ফেললে আজ এই দিনটা দেখতে হতো না। তোর বোনকে এতটা সময় নিয়ে বুঝিয়েছি, বারবার ওয়ার্নিং দিয়েছি, অথচ তোর বোন আমার কথার কি প্রতিদান দিল? আসার আগে তোকে 100 বার বলেছি ওকে একা ছাড়িস না, তারপরও তুই একা ছেড়ে দিলি। আব্বু চাচুর মতো তোরাও প্রমাণ করে দিলি আমি মানুষটা অপচিত আর আমার অভিপ্সাগুলো বড্ড ঠুনকো। তোদের আচরণে নিজেকে আজ পৃথিবীর শ্রেষ্ঠ অপকৃষ্ট মানব মনে হচ্ছে। যেখানে সামান্যতম মূল্য আমার নেই সেখানে কথা বলা আমার শোভা পায় না। ভালো থাকিস আর তোর বোনকে যত্নে রাখিস। আল্লাহ হাফেজ। এক আকাশ সম অভিমান নিয়ে আবির কথাগুলো বলেছে। তানভীর কিছু বলার আগেই আবির কল কেটে দিয়েছে। কল ব্যাক করতে করতে আবির ফোন বন্ধ করে ফেলেছে। এদিকে মেঘের শরীরের অবস্থা এখনো অনেকটাই খারাপ। আবির যাতে দুশ্চিন্তা না করে তার জন্য তানভীর ইচ্ছেকৃত কোনো কিছু বলতে চায়নি, অথচ তাই হলো। আবির, মেঘ আর তানভীর দুজনকেই ভুল বুঝে কল কেটে দিয়েছে।
মেঘের এই সমস্যা ছোট থেকেই ছিল, বাসায় কোনো বিষয়ে খুব বেশি বকা খাওয়া, কিংবা পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়া, ছোটবেলা আবিরের হাতে থাপ্পড় খাওয়ার পর সপ্তাহখানেক জ্বরে ভোগা, এগুলো হরহামেশাই হয়ে থাকে, কিন্তু ইদানিং তার সাথে যোগ হচ্ছে শ্বাসকষ্ট নামক এক গুরুতর সমস্যা। আবির কাছ থেকে রিয়াকে না দেখলেও রাকিবের মুখে বরাবরই রিয়ার অসুস্থতার কথা শুনে এসেছে। সেই আতঙ্কে মেঘকে সবসময় দূরে দূরে রাখতে চেয়েছে। কিন্তু মেঘের অপরিমেয় আত্মতা আর অনুরাগে ধীরে ধীরে নিজেকে জাহির করতে বাধ্য হয়েছে। যার ফলশ্রুতিতে আজ এই দিনটার মুখোমুখি হতে হয়েছে। তানভীর রুমে এসে মেঘের পাশে একটা চেয়ারে বসে অনুষ্ণ দৃষ্টিতে মেঘের ঘুমন্ত আদলে চেয়ে আছে। হালিমা খান মেঘের মাথায় অনবরত জলপট্টি দিচ্ছেন, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। মালিহা খান হাতে পায়ে মালিশ করছেন। মোজাম্মেল খান কাছেই একটা চেয়ারে চুপচাপ বসে আছেন। তানভীর মেঘের দিকে তাকিয়ে থেকেই মনে মনে বলল, চোখের সামনে বনের স্বপ্নময় জীবনটাকে প্রতিনিয়ত ধ্বংস হতে দেখছি, হাসির আড়ালে কষ্ট লুকাতে দেখছি। এ অবস্থায় আমি তাকে ঠিক কি বলে সান্ত্বনা দিতাম? মুখের উপর ধমক দিতে গেলে আগে নিজের কলিজায় আঘাত লাগে। আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তবুও ঠিক রাখতে পারিনি। আমি সত্যিই দুঃখিত ভাইয়া। তানভীর চেয়ারে বসে আবিরকে একের পর এক মেসেজ দিচ্ছে। বিস্তারিত সব ঘটনা বলেছে, কিন্তু আবিরের কোনো রেসপন্স নেই। মোজাম্মেল খান তানভীরকে উদ্দেশ্য করে হঠাৎই তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, আবিরের সাথে কথা হয়েছে? ও কি ঠিকমতো পৌঁছেছে? তানভীর মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ। মেঘের অসুস্থতার কথা জানিয়ে দিয়েছ? তানভীর ভারী কণ্ঠ জবাব দিল, আমি জানাইনি, তবে হয়তো বড় আব্বু জানিয়েছে। মোজাম্মেল খান কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, ভাইজানের কি দরকার ছিল ছেলেটাকে জানানোর? শুধু শুধু দুশ্চিন্তা করবে। আব্বুর চিন্তাভাবনার সাথে তানভীরের চিন্তাভাবনা মিলে গেছে দেখে তানভীর মাথা নিচু রেখেই নিঃশব্দে হাসল। এক সায়ান্নে মেঘ বেকনিতে দাঁড়িয়ে বিষণ্ণ চিত্তে দূরের একটা ল্যাম্পপোস্টের ক্ষুদ্র পরিসরের আলোর পানে অপলক দৃষ্টিতে চেয়ে আছে, এক সেকেন্ডের জন্য পলক ফেলতেও বেমালুম ভুলে গেছে। 5 দিনের প্রখর অসুস্থতা অবসহন করে আজ মেঘের শরীরের অবস্থা কিছুটা ভালো হয়েছে, তবে মনের অবস্থা এখনো দুর্বিষহ। এই 5 দিনে জ্বরের ঘোরে দুনিয়াবি কোনো হদিস ছিল না মেঘের। আজ সন্ধ্যের আগে আগে বিছানা থেকে উঠে বেকনিতে এসে দাঁড়িয়েছে। গত 5 দিনে না দেখেছে সূর্য উদয় আর না সূর্যাস্ত। আবির বাড়ি নেই 6 দিন হলো, এর মধ্যে আবিরের কণ্ঠস্বর পর্যন্ত শুনেনি। দীর্ঘ সময়ের ঘোর কাটিয়ে ক্লান্ত শরীর নিয়ে গুটি গুটি পায়ে রুমে গেল। টেবিলের উপর ফোনটা বন্ধ অবস্থায় পড়ে আছে। মেঘ ফোনটা চার্জে দিয়ে আবারও শুয়েছে। কিছুক্ষণ পরেই হালিমা খান রুমে আসছেন, ওনার খানিক বাদে মোজাম্মেল খানও মেয়ের পছন্দ মতো বেশ কিছু খাবার নিয়ে আসছেন। মেঘ মোটামুটি সুস্থ হয়েছে শুনে একে একে সবাই রুমে হাজির হয়েছে। সবার দৃষ্টি এক মেঘেতে স্থির হয়ে আছে। ইদানিং তানভীরও বেশিরভাগ সময় বাসায় থাকার চেষ্টা করে। মোজাম্মেল খান আহ্লাদী কণ্ঠে মেয়েকে একের পর এক খাবার সাধছেন। আলী আহমদ খান টুকিটাকি কথা বলছেন ওনাদের সঙ্গে, মালিহা খানও এটা সেটা বলছেন। হালিমা খান মেঘের মাথার পাশে বসে চুপচাপ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তানভীর দরজার পাশে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। গত কয়েকদিনে আবিরের মাথা ঠান্ডা করতে তানভীর সহ রাকিব, রাসেল, লিমনরা সবাই যতটা সম্ভব চেষ্টা করছে। কিন্তু আবিরের রাগ কমার বদলে উল্টো বেড়েই চলেছে। তাদের একের পর এক আহ্লাদী কথা শুনে মেঘ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। পুরো রাজ্যের কথার ভিড়ে কারো মুখে একবারের জন্য আবিরের নামটা উঠছে না। মেঘ সবাইকে এক নজর দেখে মলিন হেসে মনে মনে আওড়াল, ওরা এমন কেমন বুঝে না। ওরা আসল কারণ খোঁজে না। মেঘের দুচোখ ছলছল করছে, চোখের কার্নিশ ঘেঁষে এক ফোঁটা অশ্রু কানের লতি পেরিয়ে গেছে। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কাঁদছিস কেন? মেঘ 2 আঙুলে চোখের পাশের পানির দাগ মুছে একগাল হেসে বলল, কই, কাঁদছি না তো। সবাই সবার মতো চলে গেছে। হালিমা খান মেঘের পাশে বসে আছেন, তানভীর একটু পর পর এসে দেখে যাচ্ছে। চার্জ থেকে ফোন খুলে মেঘ ফোন ওপেন করল। হালিমা খান তখনও মেয়ের পাশেই বসা। মেঘ একে একে কল লিস্ট, সোশ্যাল মিডিয়া সব চেক করলো, কিন্তু কোথাও আবিরের কোনো মেসেজ নেই।
এমনকি আবির কোথাও সক্রিয় নেই। এক রাশ আশা নিয়ে মেঘ ফোনটা হাতে নিয়েছিল, অথচ রেখেছে এক রাশ হতাশা নিয়ে। বুকের ভেতর ছোটাছুটি করা অদৃষ্ট অনুভূতিরা প্রতিনিয়ত কোমল হৃদয়ে তীরের ন্যায় আঘাত করছে। তীব্র অভিঘাত সহ্য করতে না পেরে মেঘ মায়ের কোলে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে শুরু করেছে। 5 মিনিট পরেই মোজাম্মেল খান হাতে ফোন নিয়ে রুমে আসছেন। ফোনটা হালিমা খানের হাতে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, আবিরের সাথে কথা বলো। হালিমা খান ফোন কানে নিতেই ওপাশ থেকে আবিরের কণ্ঠস্বর কানে বাজল। আসসালামু আলাইকুম। আবিরের কণ্ঠ শোনামাত্র মেঘ চোখ মেলে আম্মুর মুখের দিকে তাকালো। হালিমা খান শীতল কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? আমরা আর কেমন থাকবো, 5 দিন পর আজকে মেঘের একটু হুঁশ আসছে। এই মেয়েকে নিয়ে কি করব না করব কিছুই বুঝতে পারছি না। তোর কি অবস্থা? তোকে কল দিলে পাওয়া যায় না। ওখানে গিয়ে আমাদের কথা মনেই পড়ে না নাকি? আবির মৃদুস্বরে বলল, সবকিছু গুছাতে একটু সময় লাগছে। মেঘের ভেজা চোখের নিরেট দৃষ্টি দেখে হালিমা খান মোলায়েম কণ্ঠে বললেন, মেঘের সাথে কথা বলবি? ফোন দিব ওকে? আবির ভারী কণ্ঠে বলল, এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। রাখছি, আল্লাহ হাফেজ। আবির সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ অবাক লোচনে আম্মুর মুখের পানে চেয়ে আছে। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, মেয়েকে খাইয়ে দাও। ঔষধ খাওয়াতে হবে তো। হালিমা খান খাবার আনতে নিচে গেছেন। এই সুযোগে মেঘ ফোন হাতে নিয়ে আবিরের নাম্বারে কল দিল। একবার দুবার নয়, টানা 6 বার কল দিয়েছে, অথচ কল রিসিভ হচ্ছে না। আজ পর্যন্ত এমন ঘটনা কখনো হয়নি। আবিরের ফোন খোলা থাকলে আর ফোনের কাছে থাকলে মেঘের কল কখনো মিস হয় না, অথচ আজই তার ব্যতিক্রম ঘটছে। মেঘের বুকের ভেতর অজানা ভয় হানা দিচ্ছে। একটু পরেই বন্যা কল দিল। বন্যার সাথে 23 মিনিট কথা বলেছে, এর মধ্যে হালিমা খান খাবার নিয়ে চলে আসছেন। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে কল দিয়েছে? বন্যা। ওহ, মেয়েটা ওইদিন তোকে দেখতে হাসপাতালে গিয়েছিল, কিন্তু তোর অবস্থা খারাপ ছিল তাই হয়তো বুঝতেই পারিসনি। মেঘ উদাস ভঙ্গিতে জিজ্ঞেস করল, বন্যা হাসপাতালে গেছিল? হ্যাঁ। মেঘ আস্তে করে বলল। ওহ। মেঘ রাতে ঘুমানোর আগ পর্যন্ত বেশ কয়েকবার আবিরকে কল দিয়েছে। অনেকগুলো মেসেজও দিয়েছে, কিন্তু আবির মেসেজ কল কোনো কিছুতেই রেসপন্স করছে না। বন্যা ভার্সিটি থেকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অল্প খেয়েই মেঘকে দেখার জন্য বাসায় আসছে। মূলত তামিম, মিষ্টিরা সবারই আসার কথা ছিল, কিন্তু তানভীরের ভয়ে ওরা আর সাহস করতে পারেনি। বন্যা কিছু ফল আর মেঘের পছন্দের টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসছে। আজ তানভীর আগে থেকেই বাসায় ছিল। বন্যাকে ঢুকতে দেখেই সোফা থেকে উঠে এগিয়ে গেল। বন্যা শান্ত স্বরে সালাম দিয়ে জিজ্ঞেস করল, মেঘ কোথায়? তানভীর সালামের উত্তর দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বন্যা উপরে চলে গেছে। বাসায় আজ তেমন মানুষজন নেই। আকলিমা খান মিমার আদিকে নিয়ে ওনার এক আত্মীয়ের বাসায় বেড়াতে গেছেন। দুপুরের পর হওয়ায় হালিমা খান ও মালিহা খান দুজনেই ঘুমে। তানভীর কিছুক্ষণ সোফায় বসে হঠাৎ উঠে রান্নাঘরে চলে গেছে। চা, নুডলস সাথে ফল কেটে প্লেটে সাজিয়ে নিয়েছে। মেঘের রুমের সামনে এসে গলা খাকারি দিয়ে বলল, আসবো? আসো। তানভীরের হাতে নাস্তা দেখে মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। বন্যা চেয়ার থেকে উঠে হাত বাড়িয়ে একটা ট্রে নিয়ে টেবিলের উপর রাখল। আরেকটা তানভীর নিজেই রেখেছে। মেঘ আশ্চর্যান্বিত নয়নে তাকিয়ে শুধালো, নাস্তা তুমি নিয়ে আসছো? তানভীর আস্তে করে বলল, হ্যাঁ। মেঘ দু চোখ প্রশস্ত করে জানতে চাইল, সত্যি? তানভীর ভ্রু কুঁচকে কিছুটা ভারী কণ্ঠে বলল, জি। বন্যাও কপাল গুটিয়ে তাকিয়ে আছে। মেঘ আস্তে করে জিজ্ঞেস করল, আম্মু কোথায়? আম্মু? বড় আম্মু ঘুমাচ্ছেন তাই ডাকিনি। তানভীর চায়ের কাপ বন্যার দিকে এগিয়ে দিয়ে চাপা স্বরে জিজ্ঞেস করল, চিনি হয়েছে কি না দেখো। বন্যা চায়ে চুমুক দিতে দিতে মেঘ বলে উঠল, বন্যা চায়ে চিনি বেশি খায়। তানভীর মুখের উপর জবাব দিল, জানি। বলেই তানভীর থতমত খেয়ে উঠল। বন্যা মৃদু হেসে বলল, চিনি ঠিক আছে, ধন্যবাদ। মেঘ তানভীরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। বন্যার সামনে কিছু জিজ্ঞেস করবে কি না তাই ভাবছে। তানভীর মেঘের নজর খেয়াল করে ধীর কণ্ঠে বলল, আমি আসি। নাস্তা ভালো না লাগলে আমার কিছু করার নেই।
আমি আন্তরিকভাবে দুঃখিত। আম্মু উঠলে আবার নাস্তা পাঠাবনে। তানভীর তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ তখনও সন্দেহের দৃষ্টিতে দরজার পানে তাকিয়ে আছে। বন্যা কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, তোর ভাই রান্নাও পারে? মেঘের ঠোঁট জুড়ে মুচকি হাসি। মাথা দুলিয়ে মেকি স্বরে বলল, নুডলস আর চাটায় কোনোরকমে করতে পারে। বন্যা মৃদু হেসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, আবির ভাইয়ার সাথে কথা হয়েছে তোর? না। কেন? উনি আমার কল রিসিভ করেন না। গতকাল আব্বু আম্মুর সাথে কথা বলেছে। আম্মু আমাকে ফোন দিতেও চাইছিল কিন্তু উনি কথা বলেননি। বন্যা টক্ত স্বরে বলল, ওনার সমস্যা কি? আমাকে ওয়ার্নিং দিয়েছিল আমি যেন ইচ্ছেকৃত নিজের ক্ষতি না করি। হয়তো সেজন্যই রাগ করে কথা বলছেন না। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, ভালো হয়েছে। তোর সাথে এমন করাই উচিত। মেঘ মন খারাপ করে বলল, তুই আমাকে এভাবে বলতে পারলি? তো কিভাবে বলবো, আগে উনি পাত্তাই দিত না তবুও ওনার পেছনে পেছনে ঘুরতি অথচ এখন উনি তোকে প্রাধান্য দিচ্ছে তবুও তুই অনিয়ম করছিস। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শীতল কণ্ঠে বলল, আবির ভাইয়ের অনুপস্থিতিতে আমার মনের ভেতর যেই ঝড় চলছে তা আমি তোকে কিভাবে বুঝাবো। মাথায় 24 ঘন্টা একটা অজ্ঞাত শঙ্কা ঘুরঘুর করছে, আমি কেন ভাবেই শান্ত থাকতে পারছি না। বন্যা ঘন্টা দুয়েক মেঘের সাথে গল্প করেছে। এর মধ্যে মিষ্টিরাও বন্যার ফোনে ভিডিও কল দিয়ে মেঘের সাথে কথা বলেছে। কিছুক্ষণ পর হালিমা খান আবারও নাস্তা নিয়ে আসছেন। বন্যা বিপুল চোখে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আন্টি, আমি নাস্তা খেয়েছি। আপনি প্লিজ এগুলো নিয়ে যান। হালিমা খান শক্ত কণ্ঠে বললেন, তানভীর হাবিজাবি কি দিছে ওইগুলা খাইছো? নাও এগুলো খাও। বন্যা অনুষ্ণ কণ্ঠে বলল, ওনার রান্না খারাপ হয়নি। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, আম্মু, ভাইয়া যেহেতু রান্না পারে চলো ভাইয়াকে বিয়ে দিয়ে দেয়। হালিমা খান প্রখর তপ্ত স্বরে বললেন, এই বাড়িতে বিয়ের নাম ভুলেও মুখে নিবি না। মেঘ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কেন? এমনি। হালিমা খান চলে গেছেন। বন্যা আরও কিছুক্ষণ বসে চলে যাওয়ার জন্য নিচে নামতেই মোজাম্মেল খানের সাথে দেখা। বন্যা ওনাকে দেখেই সালাম দিল। মোজাম্মেল খান মিষ্টি করে হেসে সালামের উত্তর দিয়ে বললেন, বাসায় চলে যাচ্ছ? জি আঙ্কেল। সন্ধ্যা হয়ে যাচ্ছে, একা কিভাবে যাবে? যেতে পারবো, সন্ধ্যার আগেই পৌঁছে যাব। সমস্যা নেই। মোজাম্মেল খান গুরুভার কণ্ঠে বললেন, সমস্যা আছে। মেঘ যেমন আমার মেয়ে তুমিও আমার মেয়ের মতো। এই সন্ধে বেলা আমি আমার মেয়েকে যেমন একা ছাড়তে পারবো না তেমনি তোমাকেও একা ছাড়তে পারবো না। মোজাম্মেল খান উচ্চস্বরে ডাকলেন, তানভীর। বন্যা খানিকটা ইতস্তত বোধ করছে। তানভীর নিজের রুম থেকে বেরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, জি আব্বু। বন্যাকে ওদের বাসা পর্যন্ত দিয়ে আসো। তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে শুকনো গলায় ঢোক গিলল। মোজাম্মেল খান আবারও বললেন, নিয়ে যাবে কি না? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, চাবিটা নিয়ে আসি। চলবে। গল্প, আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। চতুর্দশ পর্ব।